আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকেই কিন্তু অধীর আগ্রহে আজকের ক্লাসের জন্য বসে আছো। আজকে আমরা পড়বো জীববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের যে সেকেন্ড পার্ট টেরিডোফাইটা। এর আগে কিন্তু যেই সপ্তাহ গেছে, গত সপ্তাহে শনিবারে কিন্তু আমরা ব্রায়োফাইটা পড়ছিলাম। তো তোমরা অনেকেই কিন্তু নোট জমা দিছো, আমি নোটগুলো দেখছি, অনেকের নোটে কিন্তু কারেকশনও করে দিছি, এবং যারা সুন্দর করে নোট করছো তাদের কিন্তু আজকে রাতে আমি বিজয়ী ঘোষণা করব। কোন তিনজনের নোট সবচাইতে সুন্দর হয়েছে, সবচাইতে গুছিয়ে নোট করছো, তাদের থাকবে কিন্তু ছোট্ট পুরস্কার। ভাইয়া বেশি পুরস্কার দিতে পারবো, ছোট্ট একটা মানে জাস্ট চকলেট খাওয়ার জন্য কিছু একটা দিতে পারি, ঠিক আছে? তো আজকে কিন্তু টেরিডোফাইটা পড়বো, এবং আজকের যে ক্লাস, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আচ্ছা, আমি গ্রুপে একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু বলো। আচ্ছা, অলরেডি অনেকে জয়েন হয়ে যাচ্ছে। তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু বলো, আমি একটু সবার সাথে শেয়ার করে দিই কার কি অবস্থা, পড়াশোনার কি খবর। তোমরা কে কে লাস্ট ক্লাসটা করতে পারো নাই একটু বলো, কে কে লাস্ট ক্লাসটা করতে পারো নাই। আমি দরকার পড়লে একটু তোমাদের সাথে একটু দেখি যে কে কে লাস্ট ক্লাসটা করতে পারো নাই, দেখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সিয়াম, শাকিরা, শিহাব, ওয়ালাইকুম আসসালাম মারিয়া ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, পড়ালেখা চলতেছে? নীলফামারী, আচ্ছা এত দূর থেকে আমাদের ক্লাস দেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের ক্লাস চলে গেছে, তাই না? পঞ্চগড় থেকে, মাশাআল্লাহ, খুবই ভালো। সবাই কি লাস্ট ক্লাসটা করছো? সবাই একটু বলো তো, সবাই কি লাস্ট ক্লাসটা করছো? শরীফুল ইসলাম বলতেছে করি নাই। সমস্যা নাই, আমরা লিংক দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ইউটিউব থেকে আগের ক্লাসটা কিন্তু করে নিতে পারবা। আজকের ক্লাসটা করো। আজকের ক্লাসে এমন ভাবে পড়াবো না যাতে হচ্ছে তুমি বুঝতে পারবে না, ওইভাবেই পড়াবো যাতে হচ্ছে তুমি লাস্ট ক্লাসটা না করে থাকলেও তোমার কি হয়, পড়াটা হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম মুক্তা, হ্যাঁ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কি এর আগের ক্লাস যেটা হয়েছে যে ফিজিক্স ক্লাসটা শেষ করছো কিনা সেটাও জানাও। হ্যাঁ, লাস্ট ক্লাস করছো, আলহামদুলিল্লাহ মুক্তা। আচ্ছা, দিনাজপুর থেকে দেখতেছে, মাশাআল্লাহ। নীলফামারী, আচ্ছা নীলফামারী দিনাজপুর এদিকে আমাদের স্টুডেন্ট বেশি, তাই না? ভোলা থেকে, আচ্ছা আরেক সাইডে চলে গেছে, এবার দক্ষিণবঙ্গে চলে গেছে, উত্তরবঙ্গ থেকে এবার দক্ষিণবঙ্গে চলে আসছি। আচ্ছা, নোয়াখালী থেকে, আচ্ছা নোয়াখালী কিন্তু আমরা বিভাগ চাই, ঠিক আছে? নোয়াখালী বিভাগ চাই কিনা সবাই একটু জানাই দিত, নোয়াখালী কি আমরা বিভাগ চাই? আচ্ছা, আমরা একটু স্টুডেন্টরা জয়েন হইলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আজকে কিন্তু একদম বেসিক থেকে আমরা পড়বো টেরিডোফাইটার, যে প্রত্যেকটা টার্মগুলো একটু কঠিন, উদ্ভিদ বিজ্ঞানের টার্মগুলো একটু কঠিন, একটু কষ্ট করে মনে রাখতে হয়, তাই না? একটু কষ্ট করে মনে রাখতে হয়। আজকে যদি একটু বুঝে পড়ি তাহলে টার্মগুলো মনে রাখাটা ইজি হবে, একটু ইজিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এইচএসসি 28, বাট এখন থেকে প্রিপারেশন নিতেছি, তার মানে এইচএসসি 28 এর স্টুডেন্ট ক্লাস করতেছে আজকে, তার মানে উত্তেজিত 27 কে সে হচ্ছে পার করে ফেলছে, হচ্ছে পারমাণবিক 28, ঠিক আছে? উত্তেজিত 27 কেও সে কি করছে, বিট করে ফেলছে। ও কি পারমাণবিক 28-এ চলে গেছে। পারমাণবিক 28 কিন্তু আজকে আমাদের সাথে ক্লাসে আছে, তো খুবই সাবধান, ধরা দিবে কিন্তু, ঠিক আছে? দেখো, আজকে কিন্তু আমরা পড়বো এই ফার্ন নিয়ে, ঠিক আছে? তোমরা তো ফার্ন বা ঢেঁকি শাক দেখছো, অনেকে হয়তো অবশ্যই দেখছো যে বিভিন্ন জায়গায় থাকে। এই ফার্ন নিয়ে কিন্তু আজকের পড়ালেখা, বা টেরিডোফাইটা নিয়ে আজকের পড়ালেখা। আজকের ক্লাসে আমরা কি পড়বো একটু দেখি। আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক একদম টপিক ওয়াইজ আমরা যাব, এবং কিছু এমসিকিউ সলভ করব, লাস্টে কিছু সিকিউ দেখব, এবং তোমাদের যে মেইন বই, সবাই লাস্ট ক্লাসের পর সবাই যে জিনিসটা বলছো যে তোমাদের মেইন বই পড়তে যে আবার ঝামেলা হচ্ছে বা দাগানো বইটা বুঝতেছো না, আজকে দাগানো বইটা কভার করে দিব, ঠিক আছে? যাতে হচ্ছে বই খোলার পর তোমার যাতে এরকম মনে না হয় যে ভাই কি পড়াইলো আর আমি কি পড়লাম, এখন তো কিছুই মাথায় নেই, ঠিক আছে? দাগানো বইটা আমরা দেখাই দিব, কোনো টেনশন নাই। আজকে একদম অল ইন ওয়ান একটা কি হবে, প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। আজকে অল ইন ওয়ান একটা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা আমাদের ওয়েবসাইটে এখন এনরোল করো নাই, তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে এনরোল করে ফেলতে পারো একদম ফ্রিতে, ঠিক আছে? একদম ফ্রিতে তোমরা হচ্ছে ক্লাস করবা। এখানে দেখো, তোমরা যখন এখানে যাবা, আমাদের কি ক্লাস হচ্ছে, ফিজিক্স সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারের ক্লাস হচ্ছে দুইটা, তাই না? এই যে দেখো, এখানে কিন্তু সবকিছু চলে আসছে, একদম ইজি, জাস্ট হচ্ছে ক্লিক করবা আর ক্লাস শুরু হয়ে যাবে। যে ক্লিক করবা, দেখছো ভাই কিন্তু ক্লাস করাইতেছে। আচ্ছা, যেখানে থাকে না কেন আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারবা। জৈব যোগের ক্লাস হইছে একটা, আচ্ছা জৈব যোগের ক্লাস, এই যে ক্লাস নোট, এই যে ক্লাস নোটের জাস্ট ডাউনলোডে ক্লিক করবা, ডাউনলোড হয়ে যাবে একদম ফাস্ট, ঠিক আছে? একদম সুন্দর। তারপর হচ্ছে ফিজিক্স, কিসের ক্লাস হইছে, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস হইছে, তাই না? এই যে হায়ার ম্যাথের এই যে অন্তরীকরণের যে ক্লাস, এই যে দেখো, এই যে ভাইয়া তোমাদের ক্লাস নিছে। এই যে তোমরা হচ্ছে এখান থেকে যে স্পিড বাড়ায় কমায় যেমনে মন চায়
তোমরা দেখতে পারবা, ঠিক আছে? এরকম যে ভাইরে একটু তাড়াহুড়া করাই দিই দেখি তো। ওরে বাবা কি তাড়াহুড়া না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এমনি তাড়াতাড়ি কথা বলে আর তাড়াহুড়া করার দরকার নাই। ম্যাথ ক্লাস একটু 1x8 দিয়ে দেখো। আর বায়োলজির যে আগের ক্লাসগুলো, এই যে তোমার দাগানো বই, এখান থেকে আজকে যে দাগানো বইটা পড়াইতেছি সেটা কিন্তু এখানে আছে, সবকিছু এখানে আছে। এবং কি পরীক্ষাও আছে, এই যে পরীক্ষা অলরেডি আমি একটা দিছি, ডেমো পরীক্ষা দিছিলাম, দেখাইছিলাম তোমাদেরকে। এখান থেকে পরীক্ষা দিতে পারবা। তার মানে তোমরা ফ্রিতে, যদি একটা ফ্রি কোর্স, আমি সবসময় বলি এটা ফ্রি না, এটা হচ্ছে তোমাদের ভালোবাসা। এটার মূল্য হচ্ছে কি তোমাদের ভালোবাসা। তোমাদের ভালোবাসার বিনিময়ে কিন্তু পুরা কোর্সটা আমরা ওয়েবসাইটে সাজায় ফেলছি। আর আমাদের যত ধরনের আপডেট সব পাওয়া কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের 3টা হোয়াটসঅ্যাপ গ্রুপ মোটামুটি ফিল হয়ে গেছে, প্রায় 3000 স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তোমরা কি করবা, তোমাদের যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করে দিবা। যদি এরকম হয় যে তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপ ফুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারো, বা যে কাউকে নক দিবা, আমি হচ্ছে নতুন গ্রুপে লিংক দিয়ে দিব। দেখছো আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? এই যে আমার কোর্সে যে এখানে আরো কোর্স আছে, ঠিক আছে? তুমি হচ্ছে এই যে ফাইনাল ইয়ার 2.26 সায়েন্সে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নোট, পিডিএফ, দাগানো বই, তোমার যা দরকার ভাই, তোমার কি দরকার। আর ভাই যে লেকচার শিট গুলো দিচ্ছে ফিজিক্সের, বা আমার লেকচার শিট অলরেডি হয়তো গ্রুপে পাইছো, তো এই লেকচার শিট সহ আমি একদম দিয়ে দিব, কোনো টেনশন নাই। মানে তোমার পড়ার জন্য যা যা দরকার, মানে এক সময় যেটা হইতো যে বাংলাদেশের দেখা যাচ্ছে যে নীলফামারীতে আছে, যে ভোলায় আছে, ভালো হয়তো কোনো টিচার পাচ্ছে না, হ্যাঁ, বা দেখা যাচ্ছে এমন কোর্সের এমন হাই দাম যেটা হচ্ছে কি তার জন্য এফোর্ডেবল না। আবার রেকর্ড ক্লাস করতে তাদের একটু অনীহা থাকে, কারণ রেকর্ড ক্লাস দেখা যায় কি লাইভ ক্লাসে যদি তুমি থাকো সেক্ষেত্রে স্যারের সাথে পড়া হয়ে যায়, বা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। পরবর্তীতে তুমি যদি বই খুলো সেক্ষেত্রে কি প্রত্যেকটা পড়া মাথায় ঢুকে যায়। কিন্তু রেকর্ড ক্লাস থাকলে কি হয়, আমি তোমাকে 10টা রেকর্ড ক্লাস দিয়ে দিলাম, তুমি কয়টা করবা? তোমার কিন্তু করতে ইচ্ছা করবে না। এই জন্যই কিন্তু তোমাদের জন্যই একদম সারা বাংলাদেশে সবাই যেন আমাদের সাথে কানেক্টেড থাকতে পারে, প্রত্যেকটা শিক্ষার্থী যেন কিছু না কিছু শিখতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং তোমাদের যত ধরনের সাপোর্ট লাগে তোমরা বলবা যে ভাই আমাদের লেকচার শিট লাগবে, আমাদের পরীক্ষা লাগবে। যদি তোমার মনে হয় যে না আমি ওয়েবসাইটে সকল পরীক্ষা দিয়ে ফেলছি, আমার আরো পরীক্ষা দরকার, আমরা ইনশাল্লাহ সেটাও তোমাদের জন্য ব্যবস্থা করব। মানে তোমাদের জন্য যা যা দরকার ইনশাল্লাহ কিচ্ছু বাদ রাখবো না। লেকচার শিট, পিডিএফ, দাগানো বই, যা যা দরকার সব পাবা। সব ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। ক্লাসে যদি যদি মনে হয় যে না এই জিনিসটা আবার ক্লাসে দেখাই দেওয়া দরকার, ক্লাসেও দেখাই দিব, কোনো টেনশনের কারণ নাই। আচ্ছা আমরা শুরু করি, অনেক দেরি হয়ে গেছে। যে দেখো টেরিডোফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার ক্লাস যদি না করে থাকো সমস্যা নাই, টেরিডোফাইটার নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, টেরিডোফাইটার নিয়ে আলোচনা করার আগে একটা ছক দেখে আসি। হয়তো তোমরা পড়ছো, পড়লে ভালো, না পড়লে আমার সাথে একবার একটু দেখে নাও, ঠিক আছে? এই যে দেখো, এই যে বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাস তোমাদের বইয়ের শুরুতে আছে, কিন্তু এটা একটি ইম্পর্টেন্ট। যারা আগের ক্লাস করছো একটু রিভাইজ হোক, ঠিক আছে? একটু মন খারাপ করে না, একটু রিভাইজ হোক। দেখো এই যে তোমার বেনথাম ও হুকারের যে শ্রেণীবিন্যাসটা, এখানে উনি জীবজগৎকে, মেইনলি উদ্ভিদ জগৎকে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, মানে হচ্ছে বীজহীন অপুষ্পক। বীজহীন অপুষ্পক মানে কি বলতো? বীজ নাই, পুষ্পও নাই, ফুলও নাই, ঠিক আছে? ওর কি নাই? বীজ নাই, ফুলও নাই, ঠিক আছে? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু নাই, কোনো ফুল টুল কিছু নাই। আরেকটা হচ্ছে ফেনারোগেমিয়া, মানে হচ্ছে তার বীজ থাকবে এবং কি ফুলও থাকবে। তাহলে এই যে ক্রিপ্টোগেমিয়া বা বীজহীন অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি আছে? তোমার থ্যালোফাইটা মানে কি? শৈবাল। তারপর আছে কি? ব্রায়োফাইটা, যেটা লাস্ট ক্লাসে পড়ছি, ঠিক আছে? এর মধ্যে কি আছে? রিক্সি আছে। আমরা লাস্ট ক্লাসে এটা পড়ে ফেলছি, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। আর হচ্ছে কি? টেরিডোফাইটা। এর মধ্যে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে তোমার ক্রিপ্টোগেমিয়াতে কি থাকবে না? ফুল থাকবে না, বীজ থাকবে না, এবং এরা মেইনলি বংশবৃদ্ধি করবে স্পোরের মাধ্যমে। কিন্তু যারা হচ্ছে ফেনারোগেমিয়া, তারা বংশবৃদ্ধি করবে বীজের মাধ্যমে। একটা হচ্ছে স্পোর, একটা হচ্ছে বীজ। আর ওদের ক্ষেত্রে কি থাকবে? তোমার কি থাকবে? ফুলও থাকবে এবং কি বীজও থাকবে। আর কি বললাম যে তোমার থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। তো যেটা হচ্ছে ব্রায়োফাইটা, লাস্ট ক্লাসে আমরা যেটা বলছি, ওইখানে কি দেখছো তোমরা? মূল, কাণ্ড এবং পাতায় ওর বডিটাকে পৃথক করা যায় না। মানে ওর বডিটা এমন একটা স্ট্রাকচার, কোনটা মূল, কোনটা পাতা, কোনটা তোমার কাণ্ড, কিছু বোঝা যায় না। কিন্তু আজকে যেটা পড়বো যে টেরিডোফাইটা, এটা কি হবে? যে মূল, কাণ্ড এবং পাতা সবগুলোকে আমরা আলাদা করে বুঝতে পারবো। মানে গঠনটা খুব সুন্দর, একটু মানে আপডেট হচ্ছে। এই যে থ্যালোফাইটা থেকে একটু করে কি আপডেট হচ্ছে, একটু করে আপডেট হচ্ছে। আচ্ছা, যেমন হচ্ছে থ্যালোফাইটাতে ভ্রূণ ছিল না, এবার আসে ভ্রূণ পাবো। আবার তোমার ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে যদি আমি পার্থক্য দেখি, দেখো এখানে হচ্ছে মূলের পরিবর্তে কি থাকবে? রাইজোয়েড থাকবে। আর এর কি আছে? নির্দিষ্ট মূল আছে। এরও রাইজোয়েড আছে, আমরা সামনে দেখবো, কিন্তু এর কিন্তু নির্দিষ্ট মূল আছে। আচ্ছা, ভ্রূণ সৃষ্টি হয়, 2 সাইডে ভ্রূণ সৃষ্টি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে এক হচ্ছে দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, এবং দ্বিতীয়ত যেটা না বললেই না, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু কি এখানে আমি পাবো। আগেরটাতে ব্রায়োফাইটারে ভাস্কুলার টিস্যু আমি পাইতাম না। আজকে আমরা যে জিনিসটা পড়বো এর কি আছে? ভাস্কুলার টিস্যু আছে। ভাস্কুলার টিস্যু আছে মানে কি? মানে ওর যে খাদ্য পরিবহন করবে, খাদ্য পরিবহন করার জন্য স্পেসিফিক কিছু টিস্যু আছে, যেমন কি জাইলেম এবং ফ্লোয়েম। গতকাল
গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কি জাইলেম মানে কি, যে জল তুলে, মাটি থেকে যে জল তুলে, যে টিস্যুটা মাটি থেকে জল এবং কি খনিজ লবণ নিয়ে যায় তাকে আমরা কি বলি, জাইলেম বলি। আর ফ্লোয়েম কোনটা, সে জল নিয়ে গেল, এখন কি আমার খাবার তৈরি করতে হবে, তাই না? ক্লোরোফিল সূর্যালোককে, তোমার সূর্যালোকের যে শক্তি, সূর্য শক্তিকে সে হচ্ছে রাসায়নিক শক্তি বা খাদ্য শক্তিতে রূপান্তরিত করবে। সেই যে রূপান্তরিত করার পর যে খাদ্যটা তৈরি হলো, এটা কি পাতায় তৈরি হচ্ছে, পাতার মেসোফিল টিস্যুতে মেইনলি এই খাদ্যগুলো তৈরি হয়। এখন পাতায় যদি তৈরি হয়ে বসে থাকে তাহলে লাভ আছে না, পুরো বডিতে আমাদেরকে দিতে হবে। তাহলে যেই টিস্যুর মাধ্যমে পুরো বডিতে খাবার চলে যায় সেটাকে আমরা কি বলি, ফ্লোয়েম বলি। তার মানে কি এর ভাস্কুলার টিস্যু আছে এবং কি যেটাকে আমরা বলতেছি জাইলেম এবং কি ফ্লোয়েম আছে। তাহলে আমি কি দেখলাম যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য কি, একটা হচ্ছে দেহ মূল এবং কাণ্ডে বিভক্ত করা যায় না, আরেকটাতে যায়। একটাতে ভাস্কুলার টিস্যু নাই, একটাতে কি আছে, একটু জানলে হবে, আর কিছু দরকার নেই। আর জিমনোস্পার্মি মানে হচ্ছে তোমার নগ্নবীজি আবৃতবীজি যখন পড়বো তখন এটা মাথায় ঢুকবে। সব মাথায় ঢুকাতে গেলে দেখবে কি মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট করা যাবে না, ঠিক আছে? মাথা নষ্ট করা যাবে না। একটু বুঝছো, একটু কি বুঝছো, এইটুক কি বুঝছো? সবাই বলো তো এইটুক বুঝছো কিনা? ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসগুলো কিভাবে সংগ্রহ করতে পারি অলরেডি কিন্তু বলে ফেলছি। আগের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে একদম এই যে ফিজিক্সের ক্লাস হয়েছে, সেকেন্ড পেপারের, আমার বায়োলজি ক্লাসটা করতে চাচ্ছ, এই যে বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাস হয়েছে, এখানে যে ক্লিক করলে কি ক্লাসটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা অনেক কথা বলে ফেলছি, পরে আসি। তোমাদের সময়ের অনেক মূল্য আছে, আমরা সময়কে মূল্য দিই। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি বলছিলাম যে ক্রিপ্টো গেমের মধ্যে একটা পার্ট হচ্ছে টেরিডোফাইটার, ঠিক আছে? ও ক্লাস শুরু হইতেছে না? আরে 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 দেখছো ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে কি বললাম যে ওর পুষ্প থাকবে না, মানে ফুল থাকবে না এবং কি বীজও থাকবে না, ফুল নাই বীজ নাই। আচ্ছা, দেহটি স্পোরোফাইট বা রেণুধর বা ডিপ্লয়েড। আচ্ছা, এই জিনিসটা আমরা সামনে পড়বো, কোনটা স্পোরোফাইট কোনটা গেমিটোফাইট একটু সামনে পড়ি, এখন না পড়ি। আচ্ছা, গেমিটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলে, এটা আমরা একটু সামনে বুঝি। দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাবে, অপুষ্পক, অবীজি এবং কি দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে। এদের কি আছে, ভাস্কুলার টিস্যু আছে, একটু আগে যেটা বললাম যে জাইলেম এবং কি ফ্লোয়েম আছে। নির্দিষ্ট টিস্যু দিয়ে কি খাবার পরিবহন হয়, খাবার এবং কি পানি পরিবহন হয়। এদের কি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। কিভাবে ভ্রূণ সৃষ্টি হয় সামনে দেখবো, আগে একটু একটু পরিচয় হয়, নামগুলোর সাথে একটু পরিচয় হয়। অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। এই যে মাথাটা নষ্ট হয়েছে, এই যে মাথাটা নষ্ট হয়েছে, এই যে একটা টান দিলে কি মাথাটা নষ্ট হয়ে যায়। তাহলে কি কি বলছে যে অধিকাংশ প্রজাতিতে, একটু আগে বলছে কাণ্ডতে আলাদা করা যায়, ওর কাণ্ড আলাদা, ঠিক আছে? এই কাণ্ডটা কি হয়ে যায়, রাইজোমে রূপান্তরিত হয় যদি কোনো কাণ্ড মাটির নিচে যে আনুভূমিক ভাবে বাড়ে। কি বললাম, যদি কোনো কাণ্ড, কোনো গাছের কাণ্ড মাটির নিচে চলে যায়, আনুভূমিক মানে হরাইজন্টালি যদি বাড়ে, সেটাকে আমরা কি বলি, রাইজোম বলি। ওকে, মানে ওর কাণ্ডটা মাটির উপর থাকে না, মাটির নিচে চলে যায়, এইভাবে বড় হয়। আচ্ছা, স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়। আচ্ছা দেখবো, সমস্যা নাই। জননাঙ্গ বহুকোষী, এদের জননাঙ্গটা বহুকোষী, এককোষী না, এবং কি জননাঙ্গের চারদিকে বন্ধাকোষে বেষ্টনী থাকে, সামনে দেখবো। এদের পুংগমিট সচল এবং অ্যানথেরিডিয়ামে উৎপন্ন, এদের স্ত্রীগেমিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন। যারা লাস্ট ক্লাসটা পড়ছো সেই ক্লাসে কিন্তু আমরা একটা উদাহরণ দেখছিলাম যে কোনটা আইসোগেমি, কোনটা অ্যানাইসোগেমি, কোনটা উগেমি, এগুলা কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে? একবার যদি রিপিট করি যে আইসোগেমি কি, অ্যানাইসোগেমি কি, আর কি উগেমি কি। এদের ক্ষেত্রে আমরা কি দেখি, উগেমি দেখি। দেখো, আইসোগেমি মানে কি, একটু রিপিট করি, হ্যাঁ, আইসোগেমি মানে হচ্ছে যদি গ্যামিট মানে শুক্রাণু এবং ডিম্বাণু একই সমান হয়, এটা শুক্রাণু এটা ডিম্বাণু একই সমান একই ধরনের হয়, সেটাকে কি বলি আমরা, আইসোগেমি বলি। যেহেতু লাস্ট ক্লাসে পড়াইছি একটু তাড়াতাড়ি যাই। তারপর হচ্ছে অ্যানাইসোগেমি। অ্যানাইসো মানে কি, যদি সমান না হয়, অ্যানাইসোগেমি যদি সমান না হয়, একটা ছোট ধরো পুংগেমিট ছোট, স্ত্রীগেমিট বড়, এটাকে আমরা কি বলতেছি, অ্যানাইসোগেমি। অ্যানাইসোগেমি বলি, তাই না? অ্যানাইসোগেমি বলি। আচ্ছা, আর উওগেমি কি, যদি এরকম হয়, উওগেমি মানে হচ্ছে যদি এরকম হয় যে পুংগেমিট ছোট এবং কি সে চলাচল করে, কার মাধ্যমে চলাচল করবে, তার মানে ওর পা লাগবে, ওর পা হিসেবে কি থাকবে, ফ্লাজেলা থাকবে, পুংগেমিটটা ছোট এবং কি আছে, চলাচলের জন্য ফ্লাজেলা আছে। আর স্ত্রীগেমিটটা বড় এবং কি ও এক জায়গায় বসে থাকে। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে এই ক্ষেত্রে হচ্ছে পুংগেমিটটা হচ্ছে ছোট একটা ছেলে, আর মেয়েটা হচ্ছে কি সিনিয়র আপু। তো সিনিয়র আপু তো ভাব ধরে বসে থাকে, এই ছোট ছেলে কি করে, এই সিনিয়র আপুর কাছে যেয়ে কি করে, প্রপোজ করে, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে আমাদের পুংগেমিট। পুংগেমিটটা কিরকম হবে? পুংগেমিটটা হচ্ছে নিশ্চল, সরি সচল। পুংগেমিটটা হচ্ছে সচল প্লাস হচ্ছে কি তোমার ছোট ছোট হবে। বলতে পারো অ্যানাইসোগেমির একটা পার্ট হচ্ছে কি ওগেমিট। তাহলে কি বললাম যে পুংগেমিট সচল, সে নড়াচড়া করবে, নড়াচড়া করে কার কাছে যাবে? স্ত্রী গেমিটের কাছে যাবে। আর স্ত্রী গেমিটটা কি নিজে বসে থাকবে। স্ত্রী গেমিটটা কিরকম হবে? স্ত্রী গেমিটটা হবে নিশ্চল এবং কি বড়। নিশ্চল প্লাস কি বড়। ওকে, একটু বুঝছো? একটু বুঝলে একটু জানাও, না বুঝলে সরাসরি বলবা, আমরা আছি, সমস্যা নেই। দরকার পড়লে যদি কোনো কিছু না বুঝো, আমি যদি খেয়াল না করি, তুমি একটু টান দিও, ঠিক আছে? আরেকবার টান দিয়ে রিপ্লাই দিও। আচ্ছা, কারণ অনেক ইয়া তো। আচ্ছা, আগের ক্লাসগুলো পেয়ে যাবা, ওয়েবসাইটে পাবা, হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, সমস্যা নেই, সব আছে সব আছে। আচ্ছা ওকে, তাহলে কি বললাম? আইসোগেমি মানে কি? যদি গেমিট দুইটা সমান থাকে আইসোগেমি, যদি একটা গেমিট ছোট একটা গেমি বড় তাহলে কি বলবো? অ্যানাইসোগেমি। আর অ্যানাইসোগেমির একটা স্পেশাল পার্ট হচ্ছে কি ওগেমি। ওগেমিতে কি হবে? শুক্রাণু সচল। শুক্রাণু কি আছে? পা আছে। পা গুলাকে আমরা কি বলতেছি? ফ্লাজেলা বলতেছি। এখন বলো, সবাই বলো, লাস্টের ক্লাস যারা করছো তারা তো অনেক বুঝছো, তাই না? বলো তো ব্রায়োফাইটার ফ্লাজেলা কয়টা? সবাই বলো যে ব্রায়োফাইটার ফ্লাজেলা কয়টা, সবাই আনসার দাও, আমি দেখবো। আচ্ছা, আর স্ত্রী গেমিটটা কিরকম হবে? নিশ্চল এবং কি বড় হবে। তার মানে কি অনেকটা অ্যানাইসোগেমি, একটা ছোট একটা বড়। ওকে, তাহলে আমরা কি বললাম? যে তোমার পুংগেমিট সচল এবং কি এনথেরিডিয়ামে উৎপন্ন হয়। এনথেরিডিয়াম জিনিসটা কি আমরা সামনে দেখবো। আর স্ত্রী গেমিটটা হচ্ছে নিশ্চল, সে এক জায়গায় থাকে এবং সে যে জায়গায় তৈরি হয় সেটাকে আমরা বলি আর্কিগোনিয়া। এটাও সামনে আমরা দেখবো। আর জীবনচক্রে সুস্পষ্ট হেটারোমরফিক জনুক্রম। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, কি দেখছে, এত মাথা নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, জনুক্রম জিনিসটা কি? এটা তো মোটামুটি তোমরা সবাই জানো। জনুক্রম মানে কি? জনুক্রম মানে হচ্ছে একটা জীব, সে প্রথমে জন্ম নেয়, এর বৃদ্ধি হয়, বিকাশ হয়, এর জনন হয়, সে আবার নতুন জীব তৈরি করে। এই যে পুরা সিস্টেমটা, এই যে তার পুরা জীবন চক্রকে আমরা কি বলি? জনুক্রম বলি। এটা বলতে পারতো যে ভাই জীবন পদ্ধতি, বা বলতে পারো জীবনের ক্রম, ঠিক আছে? ওটাই হচ্ছে জনুক্রম। আর হিটারোমরফিক মানে কি? এর মরফোলজি বা এর অঙ্গ সংস্থান সমান না। একবার হচ্ছে দেখা যাবে কি স্পোরোফাইট দশা বেশি থাকে আর গেমিটোফাইট দশা কম থাকে। আবার এরকম হতে পারে গেমিটোফাইট দশা বেশি থাকে, স্পোরোফাইট দশা বেশি থাকে। এদের ক্ষেত্রে হচ্ছে স্পোরোফাইটটাই মেইন। আচ্ছা, এটা আমরা সামনে পড়বো। মোটামুটি তো একটা আইডিয়া পাইলাম যে ওদের বডিটা কিরকম। এখন ভিতরে যখন পড়বো তখন এনথেরিডিয়াম কি, আর্কিগোনিয়াম কি, এগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখি কে কে পারছে। কয়টা? হ্যাঁ, দুইটা, রাইট। একটি কে বলছে ভাইয়া দুইটা থাকে, হ্যাঁ। আর টেরিডোফাইটার, ব্রায়োফাইটার, ফ্লাজেলা দুইটা। টেরিডোফাইটার, ফ্লাজেলা কয়টা? অসংখ্য। কয়টা? অসংখ্য। খুব ভালোভাবে মনে রাখো যে টেরিডোফাইটার, ফ্লাজেলা অসংখ্য। এটা আমরা সামনে পড়বো, দেখো। আচ্ছা আচ্ছা, এখন তোমরা সবাই একটা এমসিকিউ আনসার করো। তোমরা ক্লাস বুঝতেছো কিনা এটা আমি বুঝবো তোমরা যদি এমসিকিউ তুমি আনসার করতে পারো। এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 2010-11 সালে আসছিল যে নিম্নের কোন উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়? যায় বলছে। মস মানে কি বলতো? ব্রায়োফাইটার। শৈবাল মানে হচ্ছে থ্যালোফাইটার। ভাইরাস, ভাইরাস তো অকোষীয়। ভাইরাস অকোষীয়, ভাইরাসের কিন্তু কোষ নাই, ঠিক আছে? সে জড় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য। আচ্ছা, যেটা যখন অণুজীব পড়বো তখন পড়বো, সমস্যা নেই। ভাইরাস। আর কি ফার্ন বলতো? কাকে আমরা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করতে পারি? সবাই 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 আনসার করতে দেখি। সবাই হচ্ছে 1 নাম্বার লেখা আনসার করতে পারো। 1 নাম্বার লেখা আনসার করতে পারো। 1 নাম্বার আনসার কি দেখি তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা। কয়টা পর্যন্ত ক্লাস হবে? ভাইয়া মজা করে ক্লাস করতেছি, এটা যতক্ষণ মন চায় ততক্ষণ। শোনো, তোমাকে কি করতে হবে? ক্লাসে ডেডিকেশন দিতে হবে। ক্লাসে কি করতে হবে? ডেডিকেশন দিতে হবে। ডেডিকেশন মানে কি? ক্লাসে ডেডিকেশন দেওয়া মানে কি? আজকে ক্লাস আমি করতে বসছি, দুনিয়া উল্টায় যাক, পৃথিবীতে ভূমিকম্প শুরু হোক, বাসায় সবচাইতে সুন্দরী একটা কাজিন আসুক, তারপর হচ্ছে বাসায় মনে করো যে বিয়া বাড়িতে কেউ চলে যাইতেছে, আমি ক্লাস করবই করব। তুমি এখন যদি তোমাকে কেউ এসে বলে তোর এই কাজ করতে হবে, তুমি বলবা যে আব্বু বা আম্মু আমি ক্লাসে আছি, আমার গুরুত্বপূর্ণ ক্লাস, আমার করতেই হবে। আমি কি বলছি? প্রথমে কি বলছি? যে পান নিয়ে বসো, আজকে হচ্ছে ক্লাস করে উঠবো, আর ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিব। আচ্ছা দেখি, ডেডিকেশন মানে কিন্তু এইটা। ডেডিকেশন মানে এইটা না যে মোটিভেশন শুই না 2 মিনিট পড়লাম, এটা ডেডিকেশন না। ডেডিকেশন হচ্ছে যে আজকে ভূমিকম্প হয়ে যাক, আজকে আমি ক্লাসটা করে উঠবো, ঠিক আছে? ভাইয়ের সাথে পুরোটা অধ্যায় শেষ করে উঠবো। আচ্ছা, তাহলে বলো যে নিম্নের কোন উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়? সবাই আনসার দিচ্ছে ডি। ও মাই গড, একজন বলছে মস। আচ্ছা, তাহলে আনসার কি হবে? সবাই বলতেছে যেহেতু ডি, তাহলে আমি সর্বক্ষে যাই, তাই না? তাহলে হচ্ছে ফার্ন। ফার্ন বা টেরিডোফাইটা। টেরিডোফাইটার ক্ষেত্রে কি হয়? মূল, কাণ্ড এবং পাতায় আমরা বিভক্ত করতে পারবো একে। আচ্ছা, এইবার দেখো যে টেরিস, এই টেরিডোফাইটার একটা বর্গ হচ্ছে কি টেরিস। এই টেরিসটাকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি বা এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি অন্যান্য বর্গ থেকে, সেটা আমরা আজকে শিখবো। যে কে হচ্ছে নরমালি যেটা বললাম যে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে,
কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। একটু আগে আমরা বলছি রাইজোম কি, রাইজোম মানে কি, যদি কাণ্ডটা মাটির নিচে যে আনুভূমিক ভাবে বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি, রাইজোম বলি। ওকে, রাইজোম রেমেন্টা নামক শল্কপত্র দিয়ে আচ্ছাদিত থাকে। তার মানে কি, এই যে তোমার কাণ্ডটা রূপান্তরিত যে কাণ্ডটা, এটার উপর কি থাকবে, একটা আউটার একটা লেয়ার থাকবে, একটা শল্কপত্র দিয়ে কি, একটা পত্র দিয়ে আবৃত থাকবে, এটাকে আমরা কি বলতেছি, রেমেন্টা। ঠিক আছে, রাইজোমটা ওপেন থাকে না, রাইজোমের বাইরে একটা লেয়ার থাকে। পাতা যৌগিক, পাতা মানে কি, পাতা সরল পাতা না, যেমন আম পাতা, আম পাতা হচ্ছে এরকম সরল। আরে এরকম সরল পাতা না, ঠিক আছে, একটু যৌগিক পাতা হবে। ঠিক আছে, আমরা দেখবো যে কিরকম যৌগিক পাতা থাকে। কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। আচ্ছা, একটু ছবিটা দেখি। কচি অবস্থায় পাতা কিরকম থাকে, কচি অবস্থায় পাতা হচ্ছে কুণ্ডলিত থাকে। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে, কিরকম থাকে একটু দেখি। দেখো, যখন পাতাটা ছোট থাকে, ছোট থাকা অবস্থায় পাতাটা কিরকম থাকে, পেঁচায় থাকে, কুণ্ডলিত বা পেঁচায় থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা টিউডোফাইটে চলে যাই সরাসরি। আচ্ছা, এই যে দেখো, এই যে দেখো, ছোট অবস্থায় যে দেখো, আমরা পাতা একবার এই ছবি দেখে বুঝে ফেলবো। বই বাই করছো, বই বের করে 229 পৃষ্ঠা, এটা হচ্ছে লেটেস্ট বই, তোমাদের বইয়ে যে পৃষ্ঠায় আসে সেটা বের করো। দেখো এখানে আমরা কি বললাম, যে রাইজোম থাকে, মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায়। এখানে একটা জিনিস আমরা পড়বো, যে পাতা তো আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ছোট ছোট পাতা, ছোট ছোট পাতাগুলো কিরকম থাকবে, কুণ্ডলিত থাকবে। দেখো এই যে পাতাটা আছে না, এই যে নতুন পাতা, নতুন পাতাটা কিরকম পেঁচানো। এখন নতুন পাতা বা মুকুল অবস্থায় পাতার যে বিন্যাস, সেটাকে আমরা কি বলি, ভার্নেশন বলি। আর এটা যেহেতু পেঁচানো, সেজন্য এটাকে আমরা কি বলি, সার্সিনেট ভার্নেশন। তাহলে সার্সিনেট ভার্নেশন মানে কি, মুকুল অবস্থায় যখন পাতা পেঁচানো থাকে সেই গঠনটাকে আমরা কি বলি, সার্সিনেট ভার্নেশন। কিন্তু ওই পাতার নাম কি, ওই পাতার নাম হচ্ছে ক্রোজিয়ার। মানে হচ্ছে আমাকে তুমি বলতে পারো আমি হচ্ছে মানুষ, কারণ কি আমার মেরুদণ্ড আছে, আমার চোখ আছে, নাক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমার স্নায়ুতন্ত্র হচ্ছে পৃষ্ঠীয় দিকে, ঠিক আছে, এগুলা দিয়ে তুমি বলতে পারো আমি কর্ডেরা শ্রেণীর অন্তর্ভুক্ত, আমি মানুষ। আর আমার তো একটা নাম আছে ভাই, আমার মানুষ বলতে হবে না, আমার তো বলতে হবে আমার নাম সাই। তো ওর যে বিন্যাস মুকুল পত্রে, মানে ছোট অবস্থায় পাতার যে বিন্যাস, সেটাকে আমরা কি বলি, সার্সিনেট ভার্নেশন। কিন্তু ওই পাতার নাম কি, পাতার একটা সুন্দর নাম দিছে, নাম হচ্ছে ক্রোজিয়ার। আর পাতাটা হচ্ছে কিরকম, যৌগিক। ঠিক আছে, এরকম কি যৌগিক, দেখো দুইটা করে পাতা একসাথে থাকে, এবং প্রত্যেকটা খণ্ডকে, পত্রকের প্রত্যেকটা খণ্ড বা পাতার প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলি, পিনা বলি। দুইটা এরকম বের হয়েছে না, প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলতেছি, পিনা বলি। আর সবচাইতে লম্বা পিনা বা সবচাইতে লম্বা পার্ট কোনটা, শীর্ষস্থ পিনা। শীর্ষস্থ পিনাটা সবসময় সবচাইতে লম্বা হবে। এবং এই পিনার গায়ে, মানে হচ্ছে এই পাতার গায়ে একদম আগায়তে কি থাকে, তোমার সোরাস উৎপন্ন হয়। এটা আমরা সামনে দেখবো, এখনই দেখবো না, তাহলে হচ্ছে ঝামেলা লাগবে। আচ্ছা, এই তো, তারপর হচ্ছে আমরা পরে আসি, এদিকে চলে গেছিলাম। আচ্ছা, তাহলে কি বললাম, পাতা থাকে যৌগিক, ছোট অবস্থায় বা কচি অবস্থায় পাতাগুলো কিরকম থাকে, একটু পেঁচানো থাকে, এই যে এরকম, এরকম হচ্ছে কি, একটু পেঁচানো থাকে, এটাকে আমরা কি বলতেছি, সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, সার্সিনেট ভার্নেশন থাকে। এবং স্পোরঞ্জিয়া গুলো হচ্ছে একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে তোমার ধরো একটা পাতা, ধরো একটা গাছ গেলাম, একটা পাতায় কি হবে, স্পোরঞ্জিয়া উৎপন্ন হবে। স্পোরঞ্জিয়া মানে কি, যেই জায়গায় কি হবে, স্পোর উৎপন্ন হবে, যেই জায়গায় স্পোর উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, স্পোরঞ্জিয়া বলি। এবং যেই উদ্ভিদে, শোনো, যেই উদ্ভিদে স্পোর তৈরি হয় তাকে আমরা কি বলি, এই পুরো উদ্ভিদকে আমরা কি বলবো, যেই উদ্ভিদে স্পোর তৈরি হয় সেটাকে আমরা বলবো স্পোরোফাইট। স্পোরোফাইট, বা যেই গঠনটাতে তোমার স্পোর তৈরি হয় সেটাকে আমরা কি বলি, স্পোরোফাইট। ঠিক আছে, আর যেই জায়গায় স্পোরোফাইটের যে স্পেসিফিক জায়গায় স্পোরটা তৈরি হচ্ছে, পুরো উদ্ভিদটাকে ওভারঅল বলতেছি স্পোরোফাইট। আর স্পেসিফিক যেই জায়গায় স্পোরটা থাকে সেটাকে আমরা কি বলি, স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে, তোমার স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে, স্পোর থাকবে। কি থাকবে, স্পোর থাকবে। আচ্ছা, এখন যেই পাতায় স্পোর থাকে, স্পোর তো অনেক দামি, কারণ এখান থেকে কি তৈরি হবে, পরবর্তীতে গেমিটোফাইট তৈরি হবে। এই জন্য এটাকে কি করতে হবে, আমাকে প্রোটেকশন দিতে হবে। এই জন্য কি করে, এর যে পাতার কিনারাটা আছে না, পাতার কিনারাটা এটাকে এইভাবে ঢেকে রাখে। ঠিক আছে, এরকম হচ্ছে ঢেকে রাখে। ঠিক আছে, এখানে যদি স্পোরঞ্জিয়াম থাকে, ও কি করে, পাতাটাকে একটু ঢেকে রাখে। এই যে তোমার স্পোরঞ্জিয়াম গুলাকে যে ঢেকে রাখতেছে, বা বলতে পারো যে অনেকগুলো যখন স্পোরেঞ্জিয়াম একসাথে হয়, ধরো এখানে একটা আছে, দুইটা আছে, অনেকগুলো যখন স্পোরেঞ্জিয়াম একসাথে হয় সেটাকে আমরা কি বলি, সোরাস বলি। ঠিক আছে, সোরাস বলি, সোরাস। আর যদি অনেকগুলা সোরাস থাকে সেক্ষেত্রে বলি সোরাই। সোরাস হচ্ছে এক বচন, সোরাই কি বহু বচন।
তো যখন অনেকগুলা সোরাস বা অনেকগুলা স্পোরাঞ্জিয়ামকে পাতা কি করবে, ঢেকে রাখতে চাবে, সেটাকে আমরা কি বলি, ফলস ইন্ডুসিয়াম। কি বললাম, ফলস ইন্ডুসিয়াম বলি, ফলস ইন্ডুসিয়াম বলি, ফলস ইন্ডুসিয়াম বলি, ইন্ডুসিয়াম বলি। তার মানে কি, স্পোর আমার জন্য খুবই দামি, কারণ স্পোর থেকে পরবর্তীতে কি তোমার জনন হবে, অযৌন জনন হবে। তো স্পোর তো কি করতে হবে, আমাকে ঢেকে রাখতে হবে। তো পাতার যে লাস্টের কিনারাটা হচ্ছে একটু এরকম বাঁকা হয়ে যায়। তো এই যে তোমার পাতার কিনারাটা বাঁকা হয়ে স্পোরঞ্জিয়াম বা বলতে পারো অনেকগুলো স্পোরঞ্জিয়াম মিলে কি তৈরি করতেছে, সোরাস তৈরি করতেছে। যেহেতু স্পোরঞ্জিয়াম অথবা সোরাসকে ও কি করতেছে, ঢেকে রাখতেছে বা একটু প্রোটেকশন দিচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, ফলস ইন্ডুসিয়াম বলতেছি। পাতার ওই কিনারার পার্টটাকে আমরা কি বলতেছি, ফলস ইন্ডুসিয়াম। পুরোটাই তো পাতা, কিন্তু যেই পার্টটুকু হচ্ছে ঢেকে রাখতেছে সেটাকে আমরা বলতেছি ফলস ইন্ডুসিয়াম। আচ্ছা, বুঝছো? বুঝছো? বুঝলে জানাও, না বুঝলে আরেকবার বলি। আচ্ছা, তাহলে কি বললাম, যেই উদ্ভিদে স্পোর তৈরি হয় সেটাকে আমরা বলতেছি স্পোরোফাইট। ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখতে পারো যে স্পোরোফিল কি, অনেক সময় মানে মানে বোঝা যায় না যে স্পোরোফিল জিনিসটা কি। যেই পাতায়, দেখো এটা হচ্ছে উদ্ভিদ, যেই উদ্ভিদে স্পোর তৈরি হয় সেটাকে আমরা বলি স্পোরোফাইট। যেই পাতায় কি থাকে, স্পোর থাকে, সেটাকে আমরা কি বলবো, কি বলি, এটাকে আমরা বলি স্পোরোফিল। স্পোরোফিল। এই স্পোরোফিলের আরো স্পেসিফিক যে জায়গায় স্পোর থাকে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরেঞ্জিয়াম। তাহলে যদি আমরা একটা কি করি, একটা যদি আমরা ফ্লো চার্ট আঁকাইতে চাই, তাহলে আমরা প্রথমে আমরা খুঁজবো কি, একটা স্পোরোফাইট উদ্ভিদ খুঁজবো। স্পোরোফাইট মানে যেই উদ্ভিদে কি আছে, আমার স্পোর আছে। আচ্ছা, স্পোরোফাইট আমি খুঁজে পাইলাম। এখন স্পোরোফাইটের পাতায় কি থাকবে, তোমার স্পোর থাকবে। তাহলে আমার কি দরকার, পাতা দরকার। তাহলে স্পোরোফাইট হচ্ছে উদ্ভিদ। দেখো তোমাদের সব যে টার্মগুলো আছে, টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্পোরোফাইটটা কি, উদ্ভিদ। আমি হচ্ছে আগে উদ্ভিদ খুঁজলাম, আমার স্পোর দরকার। উদ্ভিদ থেকে আমি যাব কোথায়, পাতায়। তাহলে যেই পাতায় স্পোর থাকবে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরোফিল। স্পোরোফিল, স্পোরোফিল। তাহলে স্পোরোফিল কি হবে, এটা হচ্ছে যেই পাতায় কি থাকবে, তোমার স্পোর থাকবে। আচ্ছা, এই স্পোর গুলা যেই জায়গায় থাকে, স্পেসিফিক যেই জায়গায় থাকে, সেটাকে আমরা বলি স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়াম তার মানে কি, স্পেসিফিক প্লেস। যেমন বলতে পারো নিউক্লিয়াসের মধ্যে তোমার কি থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে কি থাকে, তোমার জিন থাকে। ডিএনএ যে স্পেসিফিক জায়গায় জিন থাকে সেটাকে আমরা কি বলি, লোকাস বলি। ঠিক সেরকম যে যে স্পেসিফিক জায়গায় স্পোরগুলো থাকে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরেঞ্জিয়াম বলতেছি। তাহলে স্পোরেঞ্জিয়ামে আমরা কি পাইতেছি, স্পোর পাইতেছি। তাহলে এটা হচ্ছে স্পেসিফিক জায়গা। ঠিক আছে, নির্দিষ্ট জায়গাটা, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গা। আচ্ছা, আর অনেকগুলো স্পোরেঞ্জিয়াম মিলে কি তৈরি করতেছে, যখন অনেকগুলো স্পোরেঞ্জিয়াম একসাথে মাল্টিপ্লাই করতেছে, বিভিন্ন মাল্টিপ্লাই করতেছে, তখন তারা তৈরি করতেছে হচ্ছে তোমার সোরাস। ঠিক আছে, সোরাস। আর এই সোরাস যেহেতু অনেক দামি, কারণ অনেকগুলো স্পোরেঞ্জিয়াম আছে, একটা সোরাসের মধ্যে অনেকগুলো স্পোরেঞ্জিয়াম আছে, একটা স্পোরেঞ্জিয়ামের মধ্যে অনেকগুলো স্পোর আছে। এগুলো কি দামি জায়গা, এই দামি জায়গাকে আমাকে ঢেকে রাখতে হবে। তো পাতার যেই কিনারাটা এরকম ঢাকা হয়ে ঢেকে রাখে সেটাকে আমরা কি বলি, সোরাস বলি। ওকে, মোটামুটি হয়তো বুঝাইতে পারছি। দেখো, বুঝতে পারছো? আচ্ছা, ফলস স্পোরেঞ্জিয়াম বলা হয় কেন, ফলস 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 স্পোরেঞ্জিয়াম না, এটা হচ্ছে কি, ফলস ইন্ডুসিয়াম বলি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে কি বললাম, হয়তো অন্য কিছু বলছি নাকি। ফলস ইন্ডুসিয়াম বলে, এই যে ফলস ইন্ডুসিয়াম বলে, স্পোরেঞ্জিয়াম না, ফলস ইন্ডুসিয়াম বলে। আচ্ছা, এরপর দেখো আমরা পড়ায় যাই। এখন বলো যে নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে, সবাই একটু আনসার করতো, দেখি তো মাথায় পড়া ঢুকতেছে কিনা। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে এবং কি ডিউতেও আসছিল, যে নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু, মানে কি জাইলেম ফ্লোয়েম আছে, স্পেসিফিক জাইলেম ফ্লোয়েম, বা বলতে পারো যে ভাস্কুলার টিস্যু, বা বলতে পারো ভাস্কুলার টিস্যু। যাহাই ভাস্কুলার টিস্যু তাহাই পরিবহন টিস্যু। আর ভাস্কুলার টিস্যুর মধ্যে কি থাকবে, জাইলেম থাকবে, আর কি থাকবে, ফ্লোয়েম থাকবে। আর কি থাকবে, জাইলেম প্লাস কি থাকবে, ফ্লোয়েম, ফ্লোয়েম থাকবে। জাইলেম কাকে নিয়ে কাজ করবে, জল নিয়ে কাজ করবে, জল প্লাস হচ্ছে খনিজ লবণ, খনিজ লবণ। আর ফ্লোয়েম কাকে নিয়ে কাজ করবে, খাদ্য বা বলতে পারো শর্করা নিয়ে সে হচ্ছে কাজ করবে। তাহলে বলতো নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে, মস, শৈবাল, ছত্রাক, ফার্ন। ঘ ঘ ঘ আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় পত্র পড়াবেন কবে, তোমরা ভোট দিছে পত্র পড়বা বা এই চ্যাপ্টারটা পড়বো, এই জন্য এই চ্যাপ্টার শুরু করছি। তোমরা এরপরে যে চ্যাপ্টার পড়তে চাবা সেই চ্যাপ্টার আমরা পড়বো, সমস্যা নেই। আচ্ছা, সবাই বলতেছো ফার্ন, রাইট। টেরিডোফাইটা বা টেরিডোফাইটার অন্তর্গত। ফার্ন হচ্ছে কি, তোমার
এখানে কি থাকবে, পরিবহন টিস্যু, বা কি থাকবে আমাদের ভাস্কুলার টিস্যু থাকবে। আচ্ছা আমরা একটু বই থেকে দেখে আসি। দেখো এই যে আমরা এখানে ছিলাম, এই যে আমরা দেখো কি কি পড়ে ফেলছি। দেখো এখন হচ্ছে তোমাদের জন্য একটু ইজি লাগবে পড়তে। অনেকে বলছিল যে দাগানো বইটা একটু দেখাই দিতে। এই যে ফার্ন যেটা আছে টেরিডোফাইটা, টেরিডোফাইটার পাখা মানে পাতাগুলো কিরকম পাখার মতো না, এরকম দুইটা করে না, যেহেতু পাখার মতো এই জন্য এদেরকে অনেক সময় আমরা বলি পক্ষল উদ্ভিদ। এখান থেকে নামটা আসছে যে পক্ষল ডানা বিশিষ্ট উদ্ভিদ, মানে কি টেরিডোফাইটা। তোমাদের বইটা একটু খোলো, দেখো যে পক্ষল ডানা বিশিষ্ট যে উদ্ভিদ সেটাকে আমরা কি বলতেছি, টেরিডোফাইটা বলতেছি। আচ্ছা এগুলো আমরা পড়ে ফেলছি, যে অপুষ্পক, অবিজি। দেখো এখানে কিন্তু আমি মার্ক করে দিছি যে কোনটা কোন সালে কোন ইউনিভার্সিটিতে আসছে, অবশ্যই এটা কালেক্ট করবা, ঠিক আছে। যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কোন জিনিসটা কোন সালে আসছে সবকিছু কিন্তু কি আছে তোমার মার্ক করা আছে। যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে এই জিনিসটা। আর এই উদ্ভিদটা প্রথম স্থলভাগে প্রাধান্য বিস্তার করে। যারা লাস্ট ক্লাস করছো তারা কিন্তু জানো যে শৈবাল মেইনলি কি জলজ উদ্ভিদ, ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ। তার জীবনের একটা পার্ট সে স্থলে থাকে এবং তার শুক্রাণু এবং ডিম্বাণুর জন্য কি দরকার, পানি দরকার, অবশ্যই পানি দরকার, পানি ছাড়া কাজই করতে পারবে না। তাহলে ওকে আমরা বলতেছি কি উভচর উদ্ভিদ। আর টেরিডোফাইটা, টেরিডোফাইটা হচ্ছে কি একদম প্রথম স্থলজ উদ্ভিদ। তাহলে যদি বলি একটু সোজাভাবে যদি বলি যে তোমার শৈবাল, শৈবালটা কিরকম, শৈবালটা হচ্ছে একদম জলজ উদ্ভিদ, মেইনলি জলের উপর তারা নির্ভর করে। শৈবাল মানে থ্যালোফাইটা, ব্যান্থামো হুকারের যে ইয়াটা ওটা একটু দেখো, শৈবাল বা থ্যালোফাইটা, এরা হচ্ছে থ্যালোফাইটা, এরা হচ্ছে মেইনলি কি পানির উপর নির্ভর করে, ওরা হচ্ছে জলচর, জলচর। ব্রায়োফাইটা, আচ্ছা আমি কি কথা তাড়াতাড়ি বলতেছি না ঠিক আছে, কথা স্পিড ঠিক আছে, একটু বইলো। এটা হচ্ছে উভচর, উভচর। আর যেটা হচ্ছে টেরিডোফাইটা, ফাইটা এ কি, এ হচ্ছে একদম স্থলচর, ঠিক আছে, স্থলচর। ওকে ক্লিয়ার। তাহলে এই যে উদ্ভিদটা আছে এই উদ্ভিদটাই প্রথম স্থলে কি করে প্রাধান্য বিস্তার করে। বাকিগুলো আমরা পড়ে ফেলছি, এখান থেকে পড়ার কিছু নাই। এই যে বৈশিষ্ট্যকারী যে জিনিসগুলো এগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা বই আর স্লাইড দেখে মানে মিলাই পড়বো, সমস্যা নেই, যাতে হচ্ছে এমন না হয় যে বইয়ের কোনো কিছু বাদ পড়ছে, ঠিক আছে। আমি স্লাইডে কি আনি, স্লাইডে হচ্ছে যে জিনিসগুলো একটু কঠিন ভাবে লেখা থাকে এগুলো একটু গুছায় আনার ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বলছে যে ব্রায়োফাইটা, টেরিসকে কেন আমি টেরিডোফাইটার মধ্যে রাখতেছি, কারণ এটা হচ্ছে ছত্রাকের মধ্যেও পড়ে না এবং কি তোমার নগ্নবীজি আবৃতবীজি এগুলোর মধ্যেও পড়ে না, এই জন্য এটাকে আমরা টেরিডোফাইটার মধ্যে রাখছি। এটা হচ্ছে একটা ভুংবাং একটা যুক্তি দিছে। আচ্ছা এখন একটা জিনিস বলছে যে টেরিস উদ্ভিদকে আমরা কি বলি, সানফার্ন বলে থাকি। এটা হচ্ছে টেরিসের অপর নাম। টেরিস জাতীয় উদ্ভিদকে আমরা কি বলি, সানফার্ন বলে থাকি। আর বাংলাদেশে যেই টেরিসটা সবচাইতে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে তোমার টেরিস ভিট্টাটা। কি পাওয়া যায়, টেরিস ভিট্টাটা বাংলাদেশে সবচাইতে বেশি পাওয়া যায়। আর এদেরকে আমরা অনেক সময় বলি সাব এরিয়াল বা অর্ধবায়বীয়, মানে কি তার বডির কিছু পার্ট হচ্ছে মাটি, তারপর হচ্ছে ইটের স্তূপ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গেঁথে থাকে, আর একটা পার্ট হচ্ছে বায়ুতে থাকে বা কি বলা যায় যে আবহাওয়ায় ভেসে থাকে। তো যেহেতু তার বডি অর্ধেক বায়বীয়, মানে অর্ধেক বায়ুতে থাকে এবং অর্ধেক মাটির নিচে থাকে বা কোনো একটা ইটের স্তূপের নিচে থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, অর্ধবায়বীয় বলে থাকি। এবার আমরা দেখবো কি গঠনটাই আমরা পড়তেছিলাম তাই না, সার্সিনেট ভার্নেশন এই জিনিসগুলো আমরা পড়তেছিলাম। আচ্ছা দেখি, আচ্ছা এবার আমরা দেখবো কি দৈহিক গঠন। আচ্ছা এই উদ্ভিদটার প্রকৃতি কিরকম, এর উদ্ভিদটা হচ্ছে রেণুধর বা স্পোরোফাইট এবং কি ডিপ্লয়েড প্রকৃতির, এগুলো আমরা সামনে দেখবো। মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়, এটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা পড়বো কি রাইজোম নিয়ে। আমরা অলরেডি পড়ে ফেলছি যে রাইজোম জিনিসটা কি, রাইজোম জিনিসটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। কোন চিত্রগুলো ইম্পর্টেন্ট দেখাই দিব, সমস্যা নেই, কোন চিত্র ইম্পর্টেন্ট দেখাই দিব। আচ্ছা আচ্ছা ফার্ন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি ভূনিম্নস্থ কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। এখন বলছে যে রাইজোম থেকে, এই কাণ্ড থেকে তোমার কি বের হয়, মূল বের হয়। কি বলছে, কাণ্ড থেকে মূল বের হয় যখন, একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন ভ্রূণমূল থেকে, মানে যেই জায়গা থেকে মূল উৎপন্ন হওয়ার কথা ছিল সেই জায়গা থেকেই যদি মূল বের হয়, মানে তার আদি যে জায়গা ভ্রূণমূল, ভ্রূণমূল থেকে যদি মূল বের হয় সেটাকে আমরা বলি প্রধান মূল, প্রধান মূল। কিন্তু ভ্রূণমূল ছাড়া অন্য পার্ট থেকে, যে কোনো পার্ট হইতে পারে, ভ্রূণমূল ব্যতীত অন্য জায়গা থেকে যদি আসে, কোনো মূল আসে, সেটাকে আমরা কি বলি, অস্থানিক মূল বলি। কি বলি, অস্থানিক মূল বলি। যেহেতু
অস্থানিক মূল বলি। তাহলে যেহেতু এদের মূলগুলা কাণ্ড থেকে বের হচ্ছে, ভ্রূণমূল থেকে বের হচ্ছে না, এই যে ভ্রূণমূল থেকে যেহেতু বের হচ্ছে না, এজন্য এদের মূলকে আমরা কি বলবো? অস্থানিক মূল বলবো। এই যে সূক্ষ্ম গুচ্ছাকারে স্বল্প শাখাযুক্ত অস্থানিক মূল থেকে, এত কিছু দরকার নাই, তোমরা মনে রাখবে কি অস্থানিক মূল থেকে, তোমরা মনে রাখবে কি এদের মূলগুলা কিরকম অস্থানিক। কারণ কি ভ্রূণমূল থেকে এদের মূল উৎপন্ন হয় না, এদের মূল কোথা থেকে আসছে? রাইজোম বা কাণ্ড থেকে আসছে, যেই জায়গা থেকে আসার কথা ছিল সেই জায়গা থেকে আসে না, এই জন্য বলতেছি অস্থানিক মূল। এবং রাইজোমের উপরে বাদামি স্বল্পপত্র থাকে, এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা এরপরে দেখি, এরপরে কি আছে? রুট। ঠিক আছে, এটা হচ্ছে রাইজোম থেকে উৎপন্ন হয়, এটা আমরা দেখলাম। রাইজোমের যে মূলগুলা যেহেতু রাইজোম থেকে উৎপন্ন হচ্ছে বা ভ্রূণমূল থেকে উৎপন্ন হচ্ছে না, এই জন্য অস্থানিক মূল বলি। এবং এগুলো কি গুচ্ছাকারে থাকে, অনেকগুলো মূল একসাথে গুচ্ছাকারে থাকে। মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে উদ্ভিদকে তার জায়গায় ধরে রাখা এবং কি পানি এবং খনিজ লবণ শোষণ করা। নরমালি একটা মূল যা করে ও তাই করবে, এর বেশি কিছু না। এবার হচ্ছে লিফ নিয়ে আমরা কাজ করব, লিফটাকে নিয়ে আমরা কথা বলবো। যে লিফ হচ্ছে পুরা সবুজ থাকে এবং ফার্নের যে পাতা, ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। এখন তোমরা বলতে পারো যে তোমার একটু আগে আপনি বললেন যে কচি পাতাকে, কুণ্ডলিত কচি পাতাকে আমরা ক্রোজিয়ার বলতেছি, আবার এখন ফ্রন্ট বলতেছি। নরমালি যে পাতাটা থাকে সেটাকে আমরা কি বলি? ফ্রন্ট বলি। ফার্নের যে নরমাল পাতা সেটাকে আমরা কি বলি? ফ্রন্ট বলি। কিন্তু এই যে দেখো, এখানে দেখো যে ফার্নের যে নরমাল পাতা, এই যে তোমার নরমাল যে পাতাগুলা দেখো, এখানে যে নরমাল পাতাগুলো আছে, এই নরমাল পাতাগুলোর নাম কি? ফ্রন্ট। নরমাল পাতাগুলো কি? ফ্রন্ট। কিন্তু যেই পাতাটা পেঁচায় আছে সেই পাতার নাম কি? ক্রোজিয়ার। জিনিসটা এখন ক্লিয়ার? নরমাল পাতা যদি হয় সেটাকে আমরা কি বলবো? স্যার ফুল অধ্যায়ের পিডিএফ কোথায় পাবা? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবা, অনেকবার দেখাই দিছি। তারপরেও যদি সমস্যা হয় আমাকে নক করো। নরমাল যে পাতাগুলা সেগুলোকে আমরা সুন্দর নাম দিছি একটা ফ্রন্ট। আর যেটা হচ্ছে কচি অবস্থায় থাকে, সে হচ্ছে পেঁচায় থাকে, সে হচ্ছে কি লাজুক থাকে, ঠিক আছে, একদম গুটি সুটি মেরে থাকে, এই গুটি সুটি মারা যে পাতা সেটাকে আমরা কি বলি? ক্রোজিয়ার বলি। আচ্ছা আচ্ছা, নরমাল পাতাকে ফ্রন্ট বলে। পক্ষল যৌগিক মানে কি? তার হচ্ছে যৌগিক পাতা, মানে সরল পাতা না, যৌগিক পাতা। এবং কি পক্ষল মানে কি? ডানা, ডানার মতো। এদের পাতাগুলো কিরকম? ডানার মতো না? দেখো তো এদের পাতাগুলো কিরকম, দেখো এরকম ডানার মতো, দেখছো এই যে এরকম ডানার মতো কি হচ্ছে ওদের পাতাগুলা? বিন্যস্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর কি আছে? আচ্ছা পত্রবিন্যাস, এটা আমরা বলে ফেলছি যে কচি অবস্থায় পাতাটা কুণ্ডলিত থাকে। এই যে বিন্যাসটা, এটাকে আমরা কি বলি? সার্সিনেট ভার্নেশন। ওই গঠনটাকে বলতেছি সার্সিনেট ভার্নেশন। আর ওই পাতাটাকে আমরা কি বলি? কচি পাতা। যেহেতু যে গুটি সুটি মেরা আছে, লজ্জায় আছে, যে নতুন বইয়ের মতো, ঠিক আছে, নতুন উৎপন্ন হয়েছে, নতুন বউ গুটি সুটি মেরা আছে, তখন এটাকে নাম দিছি কি? ক্রোজিয়ার। আর যখন বড় হয়ে গেছে তখন কি? ফাতরা হয়ে গেছে, তখন নাম দিছি কি? ফ্রন্ট। ওকে, এর চেয়ে তার সহজ কি বলবো? দেখো পত্রক এবং কি পত্রপন্ন, কি বলছে? পত্রক এবং পত্রপন্ন বিন্যাস। আচ্ছা এটা তো পড়ে ফেলছি যে এই যে তোমার যৌগিক পাতা, ঠিক আছে, যৌগিক পাতা যেগুলো আছে, এই যৌগিক পাতার প্রত্যেকটা পার্টকে আমরা কি বলি? পিনা বলি। এই যে প্রত্যেকটা পার্টকে আমরা কি বলতেছি? পিনা বলতেছি। এই জিনিসটা এখানে লিখছে, অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা পিনা থাকে, পিনাগুলো হচ্ছে অবৃন্তক। এখানে কি কোনো প্রকার বৃন্ত থাকে না, মানে কি এই পাতার কোনো কি বোটা থাকে না, একদম কাণ্ডের সাথে লাগানো। এই পাতার কোনো বোটা থাকে না, ডাইরেক্ট কি পাত মানে কাণ্ডের সাথে লাগানো, এই জন্য কি অবৃন্তক, সরু, লম্বাটে। এবং কি কিনারাটা হচ্ছে মসৃণ, কিনারাটা কিরকম? মসৃণ। আচ্ছা আর শীর্ষক পিনা সবচাইতে লম্বা হবে, এটা আমরা পড়ে ফেলছি যে একদম উপরের যে পাতাটা থাকবে, উপরের যে পিনাটা থাকবে, উপরের যে পার্ট, সেটাকে আমরা কি বলতেছি? তোমার সবচাইতে বেশি লম্বা অবস্থায় থাকে। আচ্ছা এবং প্রতিপত্রক পাতার অক্ষ বা রেকিসের দুই পাশে জোড়া জোড়া সাজানো। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে তোমার দেখো যৌগিক পক্ষল পাতা, মানে বলতে পারো যে যেটাকে আমরা বলতেছি ফ্রন্ট, ফ্রন্ট গুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট এক্সিসকে, বা বলতে পারো একটা নির্দিষ্ট এক্সিসের উপর বিন্যস্ত হয়ে কি তারা আছে। দেখো একটা নির্দিষ্ট এক্সিসে, দেখো এই যে একটা নির্দিষ্ট এক্সিসে প্রত্যেকটা পাতা এখানে আছে। তাহলে এই যে এক্সিসটা, এই এক্সিসটার নাম কি বলতেছি? এই অক্ষটার নাম কি বলতেছি? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? কোন অক্ষ বলতেছি? এই অক্ষের নাম বলতেছি রেকিস। আর এইটা হচ্ছে একটা যৌগিক পাতা, এই যৌগিক পাতার প্রত্যেকটা পার্টকে আমরা কি বলতেছি? পিনা বলতেছি। ওকে শেষ, এত পেঁচানো যাবে না। আচ্ছা এবার দেখো, এবার এখন বলো যে ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে আমরা কি বলি? এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। বলো যে ভাইয়া ব্রাইটনেস একটু মাত্রাতিরিক্ত বেশি লাগতেছে ব্রাইটনেস, আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা সবাই বলো তো ব্রাইটনেস কি ঠিক আছে না একটু কমাই দিব? নাহলে কমাই দিব, সমস্যা নেই। ক্লাস তো ঝাপসা হয়ে যায়, তাহলে মনে হয় তোমার নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা সবাই একটু আনসার করে দেয়। ফার্নের কি বলছে? ফার্নের কুণ্ডলিতে, সরি ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? মানে ফার্নের যে কচি পাতাটা সে কি, সে হচ্ছে গুটি সুটি মেরে থাকে,
এই পাতাটাকে আমরা কি বলি? নর্মাল পাতাকে আমরা কি বলি? ফ্রন্ট বলি। কিন্তু যেটা হচ্ছে ছোট থাকে, গুটি-সুটি মেরে থাকে, সেটাকে আমরা কি বলি বলো? আচ্ছা, ফ্রন্ট তো বলে দিছি, তার মানে কি এটা হবে না? তার মানে এটা হবে না, আগেই বলে দিলাম। তার মানে কি এটা হবে না? এটা হচ্ছে আগেই হবে না, বলে দিছি। আচ্ছা, সবাই দেখাচ্ছে কি? সি, ক, ক্রোজিয়ার, সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, তার মানে তোমরা অনেকে সার্সিনেট ভার্নেশন আর ক্রোজিয়ার জিনিসটা বুঝো নাই। জিনিসটা হচ্ছে এই যে পেঁচায় যে থাকতেছে, যে পেঁচানো যে অবস্থার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন। কিন্তু এর তো একটা নাম আছে, সে হচ্ছে পেঁচায় আছে। অনেক সময় বলে না, আরে তুই তো ঘাওড়া। তাহলে ঘাওড়া কি? ওর স্বভাব। আর ওর তো একটা নাম আছে, রহিম করিম জলিল। ওই রহিম করিম জলিল হচ্ছে পিনা। আর কিরকম ছেলেটা কিরকম? ঘাওড়া। এই যে ঘাওড়াটা হচ্ছে কি? এই সার্সিনেট ভার্নেশন। দেখতে কিরকম বা গঠনটা কিরকম? সার্সিনেট ভার্নেশন। কিন্তু সরি, পিনা বলতেছি কেন? আর ওর যে স্পেসিফিক নাম হচ্ছে কি? ক্রোজিয়ার। ওকে, তাহলে আনসার হবে কি? গ, ক্রোজিয়ার। ঠিক আছে, তাহলে গঠনটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন, পেঁচানো পেঁচানো পেঁচানো। আর স্পেসিফিক তো ভাই ওর একটা নাম আছে। যদি বলো যে এই লোকটা হচ্ছে বেশি চালাক, চালাক বললে তো আমি লোকটাকে চিনবো না, বলতে হবে যে রহিম ছেলেটা বেশি চালাক। তাহলে চালাক হচ্ছে সার্সিনেট ভার্নেশন উপাধি, আর তোমার মেইন নাম কি? ক্রোজিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আশা করি বুঝতে পারছো। এখন কি বুঝতে পারছো? এই সবাই ক দাগাইতেছে কেন? সবাই ক দাগাচ্ছে কেন? সবাই এই জিনিসটা হয়তো বুঝাইতে পারিনি, আমি এই জিনিসটা বুঝাই। জিনিসটা হচ্ছে কচি পাতায় যখন পাতাটা মুকুল মাত্র গজায়, পাতাটা গুটি-সুটি মেরে থাকে, পেঁচায় থাকে। এই যে সে পেঁচায় থাকতেছে, এই যে তার দুঃখ, এই দুঃখটাকে আমরা বলতেছি সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, ধরো একটা বাচ্চা খালি কান্না করে, তাহলে কি আমি কি বলবো? কাঁদুনে বা এটার কি বলে, মানে আমরা বলি যে মানে আমরা একটা কথা বলি, মানে গ্রাম্য ভাষায়, ওটা তোমরা হয়তো বুঝবা না। তোর দরকার নেই, এত কিছু দরকার নেই। জাস্ট হচ্ছে মনে করো যে একটা বাচ্চা বেশি বেশি কাঁদে, তো ওকে আমরা বলি না, আমরা বলি যে ফেসকান্দুরা। ঠিক আছে, ফেসকান্দুরা বলি, যে কিছু এলে কান্দে দেয়। ঠিক আছে, এটা আমরা বলি ফেসকান্দুরা। ও যে বেশি বেশি কান্না করে, এই জন্য আমরা একটা নাম দিচ্ছি ফেসকান্দুরা। কিন্তু ওই বাচ্চার তো একটা স্পেসিফিক নাম আছে, যে ধরো আব্দুল জলিল। তাহলে ওর যে গঠন, এই গঠনটার নাম বলতেছি সার্সিনেট ভার্নেশন, আর ওর যে স্পেসিফিক নাম এটা হচ্ছে ক্রোজিয়ার। ওকে, আশা করি বুঝে যেতে পারছি। মিস আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আহমেদ রাজু বুঝছো? এবার বুঝছো? গঠনটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন, পেঁচানোর অবস্থা। আর মেইন নাম কি? ওর তো একটা মেইন নাম আছে, সেটা হচ্ছে ক্রোজিয়ার। রাজু বুঝলে বুঝলো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে দৈহিক গঠন আমরা পড়বো কি? সুরাই। ওই যে আমরা পড়ে ফেলছি সুরাই কি? যখন এই যে এই ছবিটা দেখো, সুরাই জিনিসটা কি? দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে হবে। যেই গাছে স্পোর থাকে স্পোরোফাইট, যেই পাতায় স্পোর থাকে স্পোরোফিল, যে স্পেসিফিক জায়গায় স্পোর থাকে স্পোরঞ্জিয়াম। যখন অনেকগুলা স্পোরঞ্জিয়াম এক জায়গায় থাকে, দেখো অনেকগুলা স্পোরঞ্জিয়াম এক জায়গায় আছে, সেটাকে আমরা কি বলবো? সোরাস। আর বহু বচনে কি বলি? সোরাই বলি, সোরাস বা সোরাই বলি। ঠিক আছে, এই সোরাই নিয়ে এখন আমাদের কথাবার্তা। সোরাইটা কিরকম হয়, এই সোরাই নিয়ে আমাদের কথাবার্তা। দেখো সোরাই নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, সোরাই নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। মূল পাতা দেখছি, এই যে সোরাই। তাহলে কি? পরিণত পত্রকের নিম্নতলে, নিচের দিকে দেখছো, আমি কিন্তু নিচের দিকে আইছি, এইরকম পত্রকের নিম্নতলে কি থাকবে? সোরাই থাকবে। এই সোরাই মেইনলি কি? স্পোর তৈরির স্থান। এখানে কি থাকবে? স্পোরাঞ্জিয়াম থাকবে। এখানে কি থাকবে? অনেকগুলো স্পোরাঞ্জিয়াম থাকবে। এই পুরা গঠনটাকে আমি একত্রে কি বলতেছি? সোরাই বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে অভ্যন্তরীণ গঠন, টেরিসের অভ্যন্তরীণ গঠন। জিনিসটা যদি এখান থেকে দেখি একটু ইজি হবে। যে দেখো অভ্যন্তরীণ গঠনটা কিরকম থাকে। এই যে তোমার বইয়ে দুইটা আলাদা ভাবে দিছে, একটা হচ্ছে কাণ্ডের গঠন আলাদা ভাবে দিছে, আবার কি তোমার রেচিসের গঠন আলাদা ভাবে দিছে। দুইটা একই জিনিস, দুইটার গঠন একই রকম, জাস্ট হচ্ছে একটু বুঝলেই জিনিসটা পারবা। যে দেখো সবার বাইরে মানে কি, এর কাণ্ডে যদি তুমি কাটো কি পাবা? সবার বাইরে হচ্ছে তুমি কি পাবা? সবার বাইরে হচ্ছে প্যারেনকাইমা নির্মিত একটা এপিডার্মিস। যেমন কি আমরা বলি না যে এপিডার্মিস মানে কি? আমাদের যে ত্বকের যে মানে ত্বক যেহেতু বাইরে আছে, এটা কি দিয়ে তৈরি? এপিডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে সবচাইতে বাইরের লেয়ার। ঠিক আছে, সবচাইতে বাইরের লেয়ারকে আমরা কি বলি? এপিডার্মিস। তাহলে ওর যে বাইরের লেয়ার, এটা কি দিয়ে তৈরি? ওর বাইরের লেয়ারটা হচ্ছে প্যারেনকাইমা দিয়ে তৈরি। আমরা পড়ছি না প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই প্যারেনকাইমা দিয়ে এটা তৈরি। আচ্ছা, প্যারেনকাইমা সবচেয়ে আউটার লেয়ারটা এপিডার্মিস দিয়ে তৈরি। মাঝখানে কি থাকে? তোমার কর্টেক্স থাকে। এই কর্টেক্সটাতে কি থাকে? স্ক্লেরেনকাইমা থাকে। ঠিক আছে, কর্টেক্সটা, এই যে কর্টেক্স, এই কর্টেক্সটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এবং সবার মাঝখানে থাকবে জাইলেম, সবার মাঝখানে থাকবে জাইলেম। জাইলেমকে পাহারা দিবে কে? ফ্লোয়েম। জাইলেমকে পাহারা দিবে কে? ফ্লোয়েম। জাইলেম মানে কি? যে জিনিসটা জল তুলতেছে। আর ফ্লোয়েম কি? যে হচ্ছে খাবার বিন্যস্ত করতেছে। তাহলে যদি কোনো কারণে কোনো উদ্ভিদে জাইলেম মাঝখানে থাকে এবং ফ্লোয়েম যদি বাইরে থাকে,
মানে জাইলেম যদি কেন্দ্রতে থাকে সেটাকে আমরা কি বলি, জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক বলি। তাহলে হেড্রোসেন্ট্রিক মানে কি, হেড্রো মানে কি হাইড্রো, এরকম আসছে না, মানে কি পানি, পানি যেহেতু মাঝখানে থাকতেছে জাইলেম বা এর পরিবহন টিস্যুর মাঝখানে কি থাকতেছে, পানি থাকতেছে, এই জন্য কি হেড্রোসেন্ট্রিক বা জাইলেম সেন্ট্রিক। যদি এরকম হইতো যে ফ্লোয়েম মাঝখানে জাইলেম বাইরে, তাহলে কি হতো লেপ্টোসেন্ট্রিক, এটা সামনে আমরা পড়বো। তাহলে কি এটা হচ্ছে কি এক ধরনের হেড্রোসেন্ট্রিক, এই যে লেখা আছে যে ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে কি রকম হেড্রোসেন্ট্রিক, মানে কি জাইলেম মাঝখানে বাইরে ফ্লোয়েম। তাহলে একদম বাইরে থাকবে এপিডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের পর হচ্ছে ফ্লোয়েম, আর সবচাইতে মাঝখানে কি জাইলেম থাকবে। এটাই কি তোমার এই কাণ্ডের অন্তর্গঠন আর কি রেকিসেরও অন্তর্গঠন, ঠিক আছে। এই জিনিসটাই যে এপিডার্মিস থাকবে, সবচাইতে বাইরে কি থাকবে, এই যে সবচাইতে বাইরের যে লেয়ারটা থাকবে এটাকে আমরা বলতেছি এপিডার্মিস। এপিডার্মিসের পরে কি থাকবে, আমাদের কর্টেক্সের লেয়ার থাকবে, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, এবং এর মাঝখানে থাকবে হচ্ছে ফ্লোয়েম, এখানে থাকবে ফ্লোয়েম, এখানে কিছু ফ্লোয়েম থাকবে, এবং এরও ভিতরে কি থাকবে, জাইলেম থাকবে, ঠিক আছে। এই জিনিসটাই এপিডার্মিস হচ্ছে সবচাইতে বাইরের স্তর, এখানে হচ্ছে এক স্তর বিশিষ্ট তোমার প্যারেনকাইমা থাকে, এবং এটা হচ্ছে সুরক্ষা দেয়। প্যারেনকাইমা মানে যেটা সবচাইতে বাইরে থাকে সেটা কি সুরক্ষা দেয়। আর হাইপোডার্মিস কি, এপিডার্মিসের নিচের যে লেয়ার সেটাকে আমরা কি বলতেছি, হাইপোডার্মিস, ঠিক আছে। আচ্ছা, কর্টেক্স, হাইপোডার্মিসে মেইনলি এই কর্টেক্স থাকে, অনেক স্তর মিলে অনেকগুলা স্তর বিশিষ্ট কি থাকে তোমার কর্টেক্স থাকে হাইপোডার্মিসে। এখন কর্টেক্স এর মধ্যে মেইনলি কি থাকবে, এই যে কর্টেক্স এর মধ্যে কি আছে আমাদের, এই যে তোমার জাইলেম ফ্লোয়েম, এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আর ভাস্কুলার বান্ডেল থাকে, এটা তো বললাম যে মাঝখানে থাকবে জাইলেম, বাইরে কি ফ্লোয়েম। যেহেতু জাইলেম মাঝখানে, এই জন্য এটাকে আমরা বলতেছি জাইলেম কেন্দ্রিক অথবা হেড্রোসেন্ট্রিক। আচ্ছা গেল। এইবার হচ্ছে পত্রকের অন্তর্গঠন। পাতার অন্তর্গঠনটা কিরকম, মানে পাতাটার লেয়ার কয়টা, পাতার লেয়ার হচ্ছে টোটাল 3টা, ঠিক আছে। ঊর্ধ্বত্বক, তারপর হচ্ছে মেজোফিল, আর লাস্টে কি নিম্নত্বক। তাহলে ঊর্ধ্বত্বকে কি থাকবে, ঊর্ধ্বত্বকের ঠিক সেম ভাবে হচ্ছে প্যারেনকাইমা থাকবে, এবং একটা জিনিস মনে রাখবা, ঊর্ধ্বত্বকে হচ্ছে কি থাকবে, কিউটিকল থাকে। নরমালি পাতার ঊর্ধ্বত্বকে কি থাকে, পত্ররন্ধ্র থাকে, পাতার উপরে কি থাকে, পত্ররন্ধ্র থাকে, ওদের পত্ররন্ধ্রটা নিচে থাকবে। তাহলে নিম্নত্বকে কি পাবো, নিম্নত্বকে পাবো আমি পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা, ঠিক আছে। তাহলে এই যে দেখো নিম্নত্বকে কি থাকবে, পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা থাকবে, আর উপরের ত্বকে কি থাকবে, কিউটিকল থাকবে, ঠিক আছে। একটা মোমের আবরণ থাকবে, কিউটিকল থাকবে, আর মাঝখানে কি থাকবে, তোমার মেজোফিল টিস্যু থাকবে। যেই মেজোফিল টিস্যু মানে কি, মেজোফিল টিস্যু মানে হচ্ছে যেই টিস্যুগুলাতে, সোজা বাংলায় যেই টিস্যুগুলাতে ক্লোরোফিল থাকে সেই টিস্যুগুলাকে আমরা কি বলি, মেজোফিল টিস্যু বলি। তো এখানে হচ্ছে দুই ধরনের প্যারেনকাইমা দেখা যায়, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, একটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। একটু জানলে হবে, আর কিছু লাগবে না। আর এখানে কি থাকবে, এই যে তোমার মধ্যত্বকে কি থাকতেছে, স্পঞ্জি প্যারেনকাইমা, আর হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এখানে ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, আর কি থাকবে, তোমার বায়ুরন্ধ্র থাকবে, ঠিক আছে। বায়ুরন্ধ্র যদি না থাকে বা বায়ু গহ্বর যদি না থাকে, সে তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না, খাবার তৈরি করতে পারবে না, তাই তো। আচ্ছা, তাহলে কি দেখলাম যে ঊর্ধ্বত্বক মেজোফিল টিস্যু, নিম্নত্বক ঊর্ধ্বত্বকে কিউটিকল থাকে, মেজোফিল টিস্যুতে স্পঞ্জি এবং তোমার প্যালিসেড প্যারেনকাইমা থাকে, আর নিম্নত্বকে কি থাকবে, বায়ুরন্ধ্র পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকবে। ওকে, এবার বলো ফার্নের কাণ্ডকে কি বলে। এবার দেখি যে কে পারে, ফার্নের কাণ্ডকে কি বলে। কি বলছে তোমার জাতীয় মিশন, স্যার আমার অভিশাপটা উঠায় নেন, আমার আম সালাদ দুইটাই লাগবে। না না বাবা, তুমি একই সাথে ক্লাস করবা, একই সাথে গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা, এই বদদোয়া তো আমি উঠাবো না। হুম, তাহলে গার্লফ্রেন্ডকে বলতে হবে বিদায়, অথবা যদি বলো যে আমার এখন ক্লাস চলতেছে, এখন আমি কোনো প্রকার তোমার সাথে কথা বলতে পারবো না। গার্লফ্রেন্ড যদি এই শর্তে থাকে তাহলে থাকবে, না হলে সরাসরি ব্রেকআপ। এরকম গার্লফ্রেন্ড আমার দরকার নাই, ঠিক আছে, আমার না, তোমার দরকার নাই, ঠিক আছে। নাহলে কিন্তু আম সালার অভিশাপ দুইটাই লেগে যাবে, আমার কিন্তু অভিশাপ লেগে যায়। স্যার তো অভিশাপ দিয়ে দিল, আমার কি ম্যাঙ্গো সালাদ দুইটাই থাকবে না। যারা এইসব কাজ করবে সবার এরকমই হবে। এই যে ফোন 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 নিয়ে হচ্ছে একটু ক্লাস করবা, একটু গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা, একটু হচ্ছে পাবজি খেলে আসি, একটু আপডেট দেখে আসি, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না কেন, এই তোমাদের ফ্রেন্ডরা কই, এই যাদের সাথে পাবজি খেলো। আচ্ছা, ক্ষমা করে দিলাম, এখন কি মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ক্ষমা করে দিলাম। সবাই দেখে আনসার করো। একজন আনসার করছে গ, ফার্নের কাণ্ডকে কি বলে। ফার্নের কাণ্ডকে কি বলে, একজন আনসার দিছে গ, দেখি সবাই বলতেছে রাইজোম। আচ্ছা বলো তো রাইজোয়েড জিনিসটা কি, গত ক্লাসে পড়াইছিলাম রাইজোয়েড জিনিসটা কি, দেখি কে পারে। রাইজোয়েড জিনিসটা কি, রাইজোয়েড জিনিসটা হচ্ছে আমরা যখন ব্রায়োফাইটে পড়ছিলাম, ব্রায়োফাইটের যে থ্যালাস ছিল, থ্যালাসের নিচ থেকে তোমার কি আসতেছিল, যে থ্যালাসের হচ্ছে 3টা লেয়ার ছিল, ঊর্ধ্বত্বক, তারপর হচ্ছে মধ্যত্বক, আর বা বলতে পারো সঞ্চয় অঞ্চল, আর নিচে কি ছিল আমাদের নিম্নত্বক। এই নিম্নত্বক থেকে যে মূলগুলার মতো বের হয়, ওদের তো মূল নাই, মূল থাকবে হচ্ছে তোমার টেরিডোফাইটায়, ওদের মূল নাই, ওদের মূলের পরিবর্তে কি আছে, এককোষী রাইজোয়েড অথবা বহুকোষী স্কেল আছে।
তো ওইটাকে আমরা যে মূলের মতো কাজ করে সেটাকে আমরা বলি রাইজোয়েড। আর রাইজোম কোনটা? ওই যে রূপান্তরিত কাণ্ড, ফার্নের কাণ্ডটা মাটির নিচে যে বড় হয়, এজন্য এটাকে আমরা কি বলতেছি? রাইজোয়েড বলতেছি। ওকে, পাশে, আচ্ছা সমস্যা নেই, তোমরা তো বড় হয়েছে তাই না? আচ্ছা আমরা তাইলে দেখাই, ওই যে যারা লাস্ট ক্লাসে মিস করছে একটু দেখাই। এই যে দেখো, এই যে দেখো লাস্ট ক্লাসটা যারা মিস করছিল, এই যে লাস্ট ক্লাস যারা মিস করছিল, এই যে ওদের যে থ্যালাস, থ্যালাসের এই যে থ্যালাসটা কিরকম? ডেগ্রো শাখা বিশিষ্ট বা দুই শাখা বিশিষ্ট। থ্যালাসটা কিরকম? দুই শাখা বিশিষ্ট ছিল, মনে পড়তেছে কিছু? থ্যালাসটা ছিল হচ্ছে এরকম দুইটা শাখা বিশিষ্ট, এটাকে আমরা কি বলতেছি? ডেগ্রো শাখা বিশিষ্ট। এখানে যে একটা খাস দেখতেছো, এটাকে আমরা কি বলতেছি? এপিক্যাল নচ বলতেছি। এখানে এপিক্যাল নচ দেখবো সামনে। আর ওদের কি নাই? মূল নাই, ব্রায়োফাইটের মূল নাই, কিন্তু মূলের মতো কিছু অংশ আছে, এগুলাকে আমরা বলতেছি রাইজোয়েড অথবা কি স্কেল। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে টেরিডোফাইটা। এই যে টেরিডোফাইটা নিয়ে আজকে আমরা পড়বো। যে টেরিডোফাইটা দেখছো, এই যে, এই যে দেখো এর যে কাণ্ড, এই যে কাণ্ড আছে না, এই যে কাণ্ড, এই যে কাণ্ডটা মাটির নিচে যে কি বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? মাটির নিচে যে বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? রাইজোম বলতেছি। এবং রাইজোম থেকে কি উৎপন্ন হচ্ছে? অস্থানিক মূল উৎপন্ন হচ্ছে। যেহেতু ভ্রূণমূল থেকে মূল উৎপন্ন হচ্ছে না, রাইজোয়েড থেকে মূল উৎপন্ন হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অস্থানিক মূল। আর যেহেতু গুচ্ছ আকারে থাকতেছে, এই জন্য গুচ্ছমূল। একটু বুঝে পড়লে কিন্তু জিনিসগুলা সহজ হয়ে যাবে। আচ্ছা, যারা আনসার দিয়েছে সবাইকে ধন্যবাদ। কোনো কিছু, হ্যাঁ, নকল মূল বলা হয় রাইজোয়েডকে, রাইট, এটাও বলতে পারো যে নকল মূল। আচ্ছা, এর মধ্যে একটু পরের মধ্যে কেউ কি কোনো কিছু বুঝো নাই বা আমার কথা বুঝতে পারতেছো না, তাহলে দরকার পড়লে আমি রিপিট করবো, কিন্তু অবশ্যই বলবা। ক্লাস থেকে না বুঝা যায় না, ঠিক আছে? ক্লাস থেকে না বুঝা যায় না। হ্যাঁ, রাইট রাইট রাইট। ওকে, এইবার হচ্ছে জনন। যে টেরিসের জননটা আমরা আজকে পড়বো। যে টেরিসটা হচ্ছে, যারা ব্রায়োফাইটা পড়ো নাই তারা কিন্তু অনেক কিছু মিস করছো, ঠিক আছে? ওই ক্লাসে অনেক কিছু দেখাই দিছে, যে স্পোরফিল দেখাই দিচ্ছে, তারপরে যতটুকু দেখানো দরকার, কারণ ক্লাস হচ্ছে অনেক লেংদি হয়ে যাবে, যারা আগের ক্লাস করছে তারা আমাকে বকা দিবে, এই জন্য যতটুকু বোঝানো দরকার আমি বুঝাই দিচ্ছি। দেখো, জীবন চক্রে হচ্ছে ওদের দুইটা ধাপ আছে, একটা হচ্ছে স্পোরোফাইট আর একটা কি গ্যামিটোফাইট, ঠিক আছে? এখন স্পোরোফাইটটাতে কি হয়? মেইনলি অঙ্গজনন হয় এবং কি অযৌন জনন হয়। অঙ্গজনন মানে কি? ধরো একটা কোনো পার্ট থেকে মুকুল গজাইলো, যেমন কি হাইড্রার বডি, ঠিক আছে? হাইড্রার একটা বডি, হাইড্রার বডির এই সাইড থেকে কি হয়েছে? একটা মুকুল বের হয়েছে, এটাকে কি আমরা বলতেছি? অঙ্গজনন। আর অযৌন জনন কিভাবে হয়? ওই যে বলছিলাম না, যে তোমার পাতাতে কি থাকে? পাতাতে হচ্ছে তোমার স্পোরোফিল থাকে। স্পোরোফিল থেকে যদি নতুন উদ্ভিদ তৈরি হয়, সেটাকে আমরা কি বলতেছি? বা নতুন গেমিটোফাইট তৈরি হয়, সেটাকে আমরা কি বলতেছি? অযৌন জনন। স্পোর দিয়ে যে জননটা হয়, ঠিক আছে, স্পোরোফিল দিয়ে, দেখো স্পোর দিয়ে, স্পোর দিয়ে হবে অযৌন জনন। অযৌন জনন কেন বলতেছি? কারণ কি এখানে শুক্রাণুর ডিম্বাণুর কাহিনী নেই, জাস্ট হচ্ছে একটা স্পোর, সে হচ্ছে কি নিচে মাটিতে যখন পড়বে সেখান থেকে কি নতুন তোমার থ্যালাস উৎপন্ন হবে, পুরো থ্যালাস উৎপন্ন হবে, অযৌন জনন। আর যৌন জনন হবে হচ্ছে তোমার গেমিট দিয়ে, ঠিক আছে? গেমিট দিয়ে হবে হচ্ছে যৌন জনন। তাহলে ওর তিন ধরনের জনন দেখা যাচ্ছে, একটা হচ্ছে অঙ্গজ জনন, স্পোর দিয়ে জনন হচ্ছে যেটাকে আমরা বলতেছি অযৌন জনন, আর গেমিট দিয়ে যেটা হয় সেটাকে আমরা বলি যৌন জনন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে তোমার স্পোরোফাইটিক যেহেতু উদ্ভিদ, স্পোরোফাইট মানে কি? সে হচ্ছে স্পোর তৈরি করবে এবং কি তোমার অযৌন জনন করবে। এবং গেমিটোফাইটিক উদ্ভিদে কি হবে? গেমিট তৈরি হবে বা যৌন জনন এখানে হবে। অঙ্গজনন কি? যদি কোনো কারণে, এই যে বললাম রাইজোমের কোন একটা পার্ট আলাদা হয়ে যায় বা কোন একটা পার্ট মারা যায়, সেখান থেকে কি নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, নতুন একটা স্পোরোফাইট তৈরি হয়, সেটাকে আমরা বলতে পারি যে তোমার অঙ্গজনন। অথবা অনেক সময় মূল থেকে, পাতা থেকে নতুন স্পোরোফাইট তৈরি হইতে পারে, ঠিক আছে? অনেকটা বলতে পারে হাইড্রার মতো। আচ্ছা, অযৌন জনন হচ্ছে মেইনলি কি স্পোরের মাধ্যমে উৎপন্ন হয়। ওই যে একটু আগে যেটা দেখছিলাম, যে যে একটা গাছের মধ্যে একটা স্পেসিফিক পাতার মধ্যে কি থাকে? স্পোরেঞ্জিয়াম থাকে, ওখান থেকে স্পোর তৈরি হয়, তারপরে কি এটা হচ্ছে তোমার স্পোর থেকে নতুন একটা তৈরি হয়, গাছ তৈরি হয়, এটাই। তাহলে স্পোরের মাধ্যমে সম্পন্ন হয়। এটা হচ্ছে পিনার নিম্নতলে স্পোরাঞ্জিয়া গুলো হচ্ছে গুচ্ছাকারে থাকে, সেটাকে আমরা কি বলতেছি? সোরাস বলতেছি। মাথায় ঢুকতেছে? এই যে এই জিনিসটাই, এই ছবিটাই মনে করো আরেকবার আঁকানো লাগবে, একটু দেখাই দিই। এই জিনিসটাই, এই যে তোমার এই পাতার নিচের দিকে কি হয়? অনেকগুলো স্পোরেঞ্জিয়াম একত্রিত হয়, সেগুলোকে আমরা কি বলতেছি? সোরাই, ঠিক আছে? এই জিনিসটা এখানে লেখছে, কঠিন কিছু না, একটু বুঝে পড়লেই হবে। আচ্ছা, এই যে সোরাই বলি বা সোরাস বলি,
এই প্রত্যেকটা সোরাসটা হচ্ছে বাদামি বর্ণের বৃক্কাকার, এগুলো দরকার নাই, এগুলো খুব একটা লাগবে না। স্পোরাঞ্জিয়াম থেকে প্লাসেন্টা তৈরি হয়, সরি স্পোরাঞ্জিয়ামটা হচ্ছে প্লাসেন্টা থেকে তৈরি হয়। মানে কি, যেই টিস্যু এই স্পোরাঞ্জিয়ামকে কি দিবে, যেই টিস্যু এই স্পোরাঞ্জিয়ামকে কি দিবে, শক্তি দিবে, খাবার দিবে, সাপোর্ট দিবে, সেই টিস্যুটাকে আমরা কি বলি, প্লাসেন্টা বলি। ঠিক আছে, মানুষের ক্ষেত্রেও, মানুষের প্লাসেন্টা কোনটা, যেই টিস্যু কি করে তোমার ভ্রূণকে খাদ্য দেয়, সেটাকে আমরা কি বলি, প্লাসেন্টা বলি। এই যে ছবি, সুন্দর ছবি আছে, এই যে দেখো, বই আছে, দেখো পাতার এরকম কোনার দিকে কি হয়, যে তোমার স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। আর স্পোরাঞ্জিয়ামকে খাদ্য দেওয়ার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য যে টিস্যুগুলা থাকে সেগুলাকে আমরা কি বলি, অমরা বলি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলি এই জিনিসটা এখানে বলছে আর কি, সোরাসকে ঢেকে রাখে যেই পাটটা পাতার কিনারার, যেই পাটটা কি হয়, পাতার কিনারার, এই যে পাতার কিনারার যেই পাটটা এই স্পোরাঞ্জিয়ামকে ঢেকে রাখতেছে, এই স্পোরাঞ্জিয়ামকে ঢেকে রাখতেছে, এই যেগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, সেগুলাকে আমরা কি বলতেছি, ফলস ইন্ডুসিয়াম। মানে যে পার্টটা তোমার এই স্পোরাঞ্জিয়ামকে ঢেকে রাখে সেটাকে আমরা কি বলি, ফলস ইন্ডুসিয়াম বলি। এখন এই যে স্পোরাঞ্জিয়াম, একটা স্পোরাঞ্জিয়ামকে আমি খুলে আলাদা করছি, তখন আমি কি দেখতে পারবো, তখন একটা বৃন্ত দেখতে পারবো বা একটা বোটা দেখতে পারবো। পাতার বোটা থাকে না, কিন্তু স্পোরাঞ্জিয়ামের বোটা থাকে, বুঝছো? পাতার, এটার যে পাতা, পাতা কি থাকবে না, কোনো প্রকার বোটা থাকবে না, কিন্তু স্পোরাঞ্জিয়ামের কি থাকবে, বোটা থাকবে। একটা বোটা থাকবে, আর কি একটা গোলাকার ক্যাপসুল থাকবে, একটা ক্যাপসুলের মতো গোলাকার কি থাকবে, অংশ থাকবে। তো এই গোলাকার অংশটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, তোমাদের বইয়ে তিনটা ভাগে ভাগ করছে, একই জিনিস। ওরা আবার কি করছে, বৃন্তকে আলাদা ভাগে ভাগ করছে, দরকার নেই। তাহলে একটা বৃন্ত থাকে, আর কি থাকে, ক্যাপসুল থাকে। ক্যাপসুলের বাইরের দিকে কিছু শক্ত কোষ থাকে, শক্ত অংশ থাকে। যেই পার্টটা শক্ত সেটাকে আমরা কি বলি, অ্যানুলাস বলি। সেই পার্টটাকে আমরা কি বলি, অ্যানুলাস বলি। আর যেই পার্টটা একটু নরম, একটু বলতে পারো পাতলা, সেটাকে আমরা কি বলি, স্টোমিয়াম বলি বা স্টোমিয়াম বলি। ঠিক আছে, স্টোমিয়াম বলি। তাহলে যেই পার্টটা শক্ত, কিউটিকল যুক্ত এবং কি পানিগ্রাহী, মানে কি সে হচ্ছে পানি গ্রহণ করতে পারে, এটাকে আমরা কি বলি, অ্যানুলাস বলি। আর যেই পার্টটা একটু নরম, একটু চাপ দিলে ভেঙে যাবে, সেই পার্টটাকে আমরা কি বলি, স্টোমিয়াম বলি। যখনই তোমার স্পোর ধর তৈরি হয়েছে, স্পোরটাকে আমার বের করতে হবে, তখন কি হবে, এই যে অ্যানুলাস, ঠিক আছে, ভিতরে হচ্ছে পানির স্বল্পতা দেখা যাবে। যখন স্পোর যখন তৈরি হবে, তখন কি ভিতরে পানি কম থাকবে। পানি যখন কম থাকবে, তখন অ্যানুলাস গুলো হচ্ছে চেপে যাবে, বা বলতে পারো যে একটু বড় হয়ে যাবে। যখন চেপে যাবে, তখন কি এখানে একটা প্রেসার পড়বে, তখন স্টোমিয়াম যেহেতু পাতলা, অ্যানুলাস ফাটবে না, তখন হচ্ছে এই স্টোমিয়াম পার্টটা ফেটে তোমার কি বের হবে, স্পোর বের হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে পাতার কোনায় স্পোরাঞ্জিয়াম থাকবে, স্পোরাঞ্জিয়ামের দুইটা পার্ট, একটা বৃন্ত আর একটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের গঠনটা কিরকম, ক্যাপসুলের গঠনটা হচ্ছে বাইরে একটা শক্ত পার্ট থাকে, সেটাকে আমরা বলি অ্যানুলাস, আর যে নরম পার্ট থাকে সেটাকে আমরা কি বলি, স্টোমিয়াম। যখন হচ্ছে পানি স্বল্পতা দেখা যায়, তখন স্টোমিয়ামটা ফেটে যায় এবং কি মাঝখানে যে রেণুগুলা বের হয়ে যায়। রেণু বের হয়ে তোমার কি করে, প্রোথেলাস গঠন করে। আচ্ছা, এই তো যে পাতায় স্পোর তৈরি হয় সেটাকে স্পোরোফিল বলে। এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা পারি। স্পোরাঞ্জিয়ামের গঠন পড়ে ফেলছি, যে তোমার একটা বৃন্ত থাকে, আর কি থাকে, ক্যাপসুল থাকে। এই ক্যাপসুলের মধ্যে কি থাকে, তোমার একটা হচ্ছে অ্যানুলাস পার্ট থাকে, আর একটা পার্ট কি, স্টোমিয়াম। স্টোমিয়ামটা যখন ফেটে যায়, সেখান থেকে কি বের হয়, স্পোর বের হয়। আচ্ছা, এখন স্পোর তৈরির যে ধাপ, মেনলি কিভাবে স্পোরটা তৈরি হয়, তাহলে যেই জায়গায় স্পোরটা থাকে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরাঞ্জিয়াম। যেই জায়গায় থাকতেছে, ঠিক আছে, যেই জায়গায় থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরাঞ্জিয়াম। তো স্পোরাঞ্জিয়াম থেকে এক ধরনের টিস্যু দেখা যায়, যেটাকে আমরা বলি স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু, তাহলে এই স্পোরোজেনাস টিস্যু কি করবে, সে হচ্ছে স্পোর মাতৃকোষ তৈরি করবে বা স্পোর মাদার সেল তৈরি করবে। এই স্পোর মাতৃকোষ থেকে, এটা হচ্ছে টুয়েন, এটা হচ্ছে টুয়েন, স্পোরাঞ্জিয়াম হচ্ছে টুয়েন। ঠিক আছে, স্পোরোজেনাস টিস্যু এগুলো সব টুয়েন। এরপরে কি হবে, একটা মিওসিস ডিভিশন হবে। যখন মিওসিস ডিভিশন হবে, টুয়েন থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, একটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। এবং এই হ্যাপ্লয়েড স্পোরগুলা যখন মাটিতে পড়বে, মাটি থেকে কি নতুন গ্যামিটোফাইট এখানে গঠন করবে। ঠিক আছে, তাহলে কি বললাম, স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হবে তোমার স্পোরোজেনাস টিস্যু, সেখান থেকে তৈরি হবে স্পোর মাতৃকোষ। এবং এই স্পোর মাতৃকোষটা কি হবে, এই স্পোর মাতৃকোষ থেকে উৎপন্ন হবে আমাদের স্পোর। স্পোর মাতৃকোষ টুয়েন, এই টুয়েন থেকে এন সংখ্যক বা বলতে পারো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট স্পোর তৈরি হবে। পরবর্তীতে স্পোরটা হচ্ছে এক জায়গায় অঙ্কুরোদ্গম করবে বা অঙ্কুর তৈরি করবে, সেখান থেকে কি আমাদের গ্যামেটোফাইটটা তৈরি হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো ভাই? লাস্টে কি সিকিউ, হ্যাঁ লাস্টে কিছু সিকিউ দেখাই দিই। আচ্ছা, এবার হচ্ছে স্পোরের বিস্তার। ঠিক আছে, স্পোরের বিস্তারটা কিরকম হয়, তাহলে আমরা একটু আগে বললাম যে স্পোর কিভাবে তৈরি হয়। এখন স্পোর তো তৈরি হয়ে ধরো মাটিতে পড়ছে, সে তো বসে থাকবে না, সে হচ্ছে এখন কি বড় হবে, অঙ্কুরোদ্গম করবে, তাই না? তাহলে স্পোরটা কি করবে, অঙ্কুরোদ্গম করবে বা জার্মিনেশন করবে। জার্মিনেশন করার কারণে
এটা কি তৈরি করবে? প্রোথ্যালাস তৈরি করবে। এইখানে একটা প্যাচ আছে যে তোমার ব্রায়োফাইটাতে কি তৈরি হয়? প্রোটোনেমা তৈরি হয়, পরবর্তীতে থ্যালাস তৈরি হয়। ঠিক আছে, ব্রায়োফাইটিতে যে স্পোরটা তৈরি হয়, স্পোরটা থেকে যখন মাটিতে আসে সেটা এরকম লম্বা চেইনের মতো কি তৈরি করে? প্রোথ্যালাস উৎপন্ন করে, সরি প্রোটোনেমা তৈরি করে। এটা হচ্ছে স্পোর। স্পোর থেকে সে হচ্ছে এরকম লম্বা শাখা বিশিষ্ট, কয়েকটা শাখা বিশিষ্ট কি উৎপন্ন করে? তোমার প্রোটোনেমা তৈরি করে। প্রোটোনেমা তৈরি করে। পরবর্তীতে এই প্রোটোনেমা থেকে আরেকটু সুন্দর করে বিকশিত হয়ে কি উৎপন্ন হয়? তোমার রোজের মতো বা গোলাপের মতো রোজের দশা বিশিষ্ট তোমার থ্যালাস উৎপন্ন হয়। ঠিক আছে, পরবর্তী দেখবা যে এরকম ব্যাঘ্র শাখা বিশিষ্ট কি হচ্ছে? তোমার থ্যালাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ব্যাঘ্র শাখা বিশিষ্ট কি উৎপন্ন হচ্ছে? থ্যালাস উৎপন্ন হচ্ছে। এই যে আমরা যেটা দেখছিলাম, এই যে এই জিনিসটা, এই যে থ্যালাসটা, এই যে দেখছো থ্যালাস উৎপন্ন হয়েছে। তো এই থ্যালাস উৎপন্ন হওয়ার আগে কি ছিল? আগে ছিল স্পোর। গাছ থেকে একটা স্পোর বের হয়েছে, স্পোর থেকে আসছে তোমার প্রোটোনেমা। ঠিক আছে, এরকম 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 তোমার কি লাইন বের হয়েছে প্রোটোনেমা। এই প্রোটোনেমা থেকে এটা যখন আরেকটু সুন্দর হয়েছে তখন কি এটা থ্যালাসে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখানে কি এরকম প্রোটোনেমা থাকবে না, থ্যালাসও থাকবে না। ওদের ক্ষেত্রে কি হবে? প্রোথ্যালাস দেখা যাবে। ওদের ক্ষেত্রে কি দেখা যাবে? প্রোথ্যালাস দেখা যাবে। পরবর্তীতে এই প্রোথ্যালাসের উপরে কি হবে? তোমার লিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে, বা বলতে পারো এখানে হচ্ছে কি আর্কিগোনিয়াম বা এনথেরিডিয়াম সৃষ্টি হবে। ঠিক আছে, এরকম একটা হার্ট আকৃতির কি হয়, যে মানে কি একটা ধরো স্পোরটা একটু বড় হয়ে হার্ট আকৃতির বা বলতে পারো হৃৎপিণ্ডাকৃতির একটা প্রোথ্যালাস উৎপন্ন করে। এবং এই প্রোথ্যালাসে কি থাকে? লিঙ্গধর, এটাকে আমরা বলতেছি লিঙ্গধর উদ্ভিদ। এখানে কি থাকবে? তার মানে কি শুক্রাণুর জন্য তোমার শুক্রাশয় এবং কি ডিম্বাণুর জন্য ডিম্বাশয় থাকবে। তো মানুষের ক্ষেত্রে তো শুক্রাশয় ডিম্বাশয় হয়, ওদের ক্ষেত্রে শুক্রাশয় ডিম্বাশয় না। ওদের ক্ষেত্রে এই যে তোমার একটা খাঁজ দেখতেছো না, এই যে হার্টের যে খাঁজ, এই খাঁজটাকে আমরা কি বলতেছি? এপিক্যাল নচ। ঠিক আছে, এপিক্যাল নচ। ওদের যেমন এপিক্যাল নচ ছিল, এই যে এদের কি আছে? এপিক্যাল নচ আছে না? এই যে অগ্রস্থ খাঁজ, এই যে অগ্রস্থ খাঁজ আছে। এদের ক্ষেত্রে কি আছে? অগ্রস্থ খাঁজ আছে। এই যে এরকম এই যে এপিক্যাল নচ আছে। এই এপিক্যাল নচের গায়ের আশেপাশে কিছু কি থাকবে? আর্কিগোনিয়াম থাকবে। আর্কিগোনিয়াম মানে কি? ডিম্বাশয়। এখান থেকে কি উৎপন্ন হবে? তোমার ডিম্বাণু তৈরি হবে, বা বলতে পারো এগ সেল বা উস্ফিয়ার তৈরি হবে। একই জিনিস, এগ সেল, ডিম্বাণু, তারপর হচ্ছে উস্ফিয়ার, সব কি একই জিনিস। আচ্ছা, আর এই যে তোমার প্রোথ্যালাসের নিচ থেকে হচ্ছে রাইজোয়েড উৎপন্ন হবে। তার মানে কি রাইজোয়েড তুমি মসেও পাচ্ছ, তোমার কি এই মসেও পাচ্ছ, আর হচ্ছে আমাদের ফার্নেও পাচ্ছ, তাই তো? তাহলে তোমার রাইজোয়েড উৎপন্ন হবে। এই রাইজোয়েডের আশেপাশে কি দেখা যাবে? তোমার রাইজোয়েডের আশেপাশে দেখা যাবে আমাদের এনথেরিডিয়াম। তাহলে আমি একটু মার্কিং করি, মার্কিং করলে ইজি হবে। তাহলে পুরা যে জিনিসটা স্পোর, এটা হচ্ছে স্পোরটা যখন বড় হবে কি তৈরি করবে? একটা হার্ট আকৃতির একটা শেপ তৈরি করবে। স্পোরটা বড় হয়ে কি একটা হার্ট আকৃতির শেপ তৈরি করবে। এই হার্ট আকৃতির যে শেপটা, পুরোটাকে আমরা বলছি প্রোথ্যালাস। এটা আঁকতে পারলেই হবে, প্রোথ্যালাস। বলছি না যে কোন চিত্র লাগবে? এই চিত্রটাই লাগবে, প্রোথ্যালাস। এই প্রোথ্যালাসের উপরের যে খাঁজ, এটাকে আমরা কি বলতেছি? অগ্রস্থ খাঁজ বা এপিক্যাল নচ। এটা হচ্ছে আমরা বলতেছি অগ্রস্থ খাঁজের উপর কি চন্দ্রবিন্দু। আচ্ছা, এই অগ্রস্থ খাঁজের নিচে দেখবা কিছু মানে স্ট্রাকচার আছে, এগুলোকে আমরা কি বলতেছি? আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। আর এখানে কি বললাম? এই যে মূলের মতো যে জায়গা, এটাকে আমরা কি বলছি? রাইজোয়েড। ক্লাসটা বুঝতেছো? বলো, নাহলে আমি আবার শেখাবো, পুরো জিনিসটা আবার শেখাবো। রাইজোয়েড। আর এই রাইজোয়েডের পাশে কি থাকবে? আমাদের এনথেরিডিয়াম থাকবে। এনথেরিডিয়াম মানে কি? শুক্রাশয়। সোজা বাংলায় শুক্রাশয়, এত পেছায়। এনথেরিডিয়াম মানে কি? শুক্রাশয়। এখান থেকে তাহলে কি হবে? এখান থেকে যেহেতু ডিম্বাণু উৎপন্ন হয়েছে বা এগ সেল উৎপন্ন হয়েছে, এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে আমাদের শুক্রাণু, বা বলতে পারো এনথেরোজয়েড, অথবা কি বলতে পারো? এনথেরোজয়েড। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের এটা কাজে লাগবে। আর বাংলা বইও আছে, সমস্যা নেই। এমন কিছু পড়াবো না যেটা বইয়ে নেই, মানে হাবিজাবি জিনিস পড়াবো না। তাহলে
টেরিসের ক্ষেত্রে দেখো, টেরিসের ক্ষেত্রে স্পোরোফাইট বা মেইন গাছ থেকে কি, মেইন গাছের পাতায় কি স্পোর তৈরি হয়েছিল। স্পোরটা যখন মাটিতে যাবে, সুন্দর পরিবেশ পাবে, সে একটু বড় হবে, সে কি করবে, ভালোবাসা তৈরি করবে। ঠিক আছে, ভালোবাসার জন্য কি দরকার, একটা ছেলে দরকার, একটা মেয়ে দরকার। তার মানে কি, শুক্রাশয় দরকার, ডিম্বাশয় দরকার। ওদের তো শুক্রাশয় ডিম্বাশয় না, ওদের শুক্রাশয়ের একটা সুন্দর নাম আছে, সেটাকে আমরা বলছি এনথ্রিডিয়াম। এনথ্রিডিয়াম থেকে শুক্রাণু আসবে, আর ডিম্বাণু আসবে কোথা থেকে, আর্কিগোনিয়াম থেকে। ঠিক আছে, একটু বুঝছো কিনা বলো। স্পোর উৎপন্ন কিভাবে হয়েছে একটু বলো। প্রতি মিনিটে 106 হবে, রাইট। কারণ তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, যেটাই হও না কেন, বায়োলজি তোমার লাগবেই লাগবে। বায়োলজি কি হবে, তোমার লাগবেই লাগবে। ঠিক আছে, যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, বায়োলজি তোমার লাগবেই লাগবে। একটু বুঝছো? আচ্ছা ভাই, অনেক ভালো বুঝতেছি, থ্যাংক ইউ। যদি প্রথম ক্লাসটা বুঝো তাহলে হচ্ছে স্পোর, এই স্পোরোফাইট আরো ভালো বুঝবা। এখন এগুলা এগুলো যদি পড়ানো শুরু করি তাহলে হচ্ছে আগের ক্লাসে পোলাপান গালি দিবে। একটু কষ্ট করে এই ক্লাসটা একটু দেখো। হ্যাঁ, আমি টেরিসকে পি টেরিস বলতাম, পরবর্তীতে শুনি শুধু টেরিস হবে। ম্যাগনেট স্যার কেমন আছেন স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কোনো কিছু না বুঝলে, ধরো আমি একটা কমেন্ট খেয়াল করি নাই, তুমি কি করবা, কোন একটা তোমার কোন একটা বন্ধু বা তুমি নিজে কি করবা, একবার টান দিয়ে দেখবা। কারণ অনেক সময় অনেক কমেন্ট আমরা দেখতে পারি না। ঠিক আছে, রিক্যাপ রিক্যাপ, এই জিনিসটা রিক্যাপ করবো, করি। আচ্ছা দেখো, টেরিসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ওদের যে এই যে ফার্ন যে গাছটা, দেখাই আরো সোজা দেখাই, ফার্নের যে গাছটা, রিক্যাপ করি, আসো আসো রিক্যাপ করি, আসো রিক্যাপ করি। এই যে ফার্ন গাছটা দেখছো না, এই ফার্ন গাছটাকে আমরা কি বলতেছি, স্পোরোফাইট বলতেছি। কারণ কি, এই গাছে আমার কি উৎপন্ন হবে, এই গাছে উৎপন্ন হবে স্পোর। তাহলে যেই গাছে স্পোর উৎপন্ন হচ্ছে, এই পুরা গাছটাকে আমরা কি বলতেছি, পুরা গাছটাকে আমরা বলতেছি স্পোরোফাইট। পুরো গাছটাকে আমরা কি বলতেছি, স্পোরোফাইট। আচ্ছা বুঝলাম, স্পোরোফাইট এখানে আমি পাইলাম। আচ্ছা, স্পোরোফাইটের এই স্পোরোফাইটটা কোথায়, মানে স্পোরটা কোথায় থাকবে, পুরা গাছের মধ্যে, পুরা গাছে তো থাকবে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, পাতায় থাকবে। তাহলে যেই পাতা, গাছের যেই পাতায় কি থাকবে, স্পোরটা থাকবে, সেটাকে আমরা কি বলতেছি, স্পোরোফিল। স্পোরোফাইট, স্পোরোফিল। আচ্ছা, এই স্পোরোফিলের কোনায়, এই যে এরকম একটা কোনার পাতাতে কি থাকবে, স্পোরাঞ্জিয়াম থাকবে, যে কিনা কি স্পোরকে ধরে রাখবে। তো ধরে রাখবো তো আজীবন ধরে রাখবে না, স্পোরাঞ্জিয়ামটা একসময় ফেটে যাবে। একটু আগে যেটা দেখলাম, যে আমরা বইয়ে দেখছিলাম যে স্পোরাঞ্জিয়ামটা একসময় কি হবে, ফেটে যাবে, স্পোরটা বের হয়ে যাবে। ঠিক আছে, আজীবন তো ধরে রাখবে না, ধরার জন্য রাখা নাই। আর স্পোরাঞ্জিয়ামটা কি হবে, এই যে কোনার দিকে কি হবে তোমার, এই যে স্পোরাঞ্জিয়ামটা তৈরি হচ্ছে, স্পোরাঞ্জিয়ামটা একসময় এর বাইরের যে আউটার লেয়ার, এটা ফেটে যাবে। ফেটে যেয়ে কি বের হবে, স্পোর বের হবে। তাহলে এই স্পোরটা কি তৈরি করবে, এই স্পোরটা কি তৈরি করবে, এটা আমরা এখন পড়ছি। এই স্পোরটা তৈরি করবে হচ্ছে তোমার প্রোথ্যালাস, একটা হার্ট আকৃতির প্রোথ্যালাস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, হার্ট আকৃতির। যে স্পোরটা যখন ওই স্পোরাঞ্জিয়াম থেকে বের হয়ে যাবে, তখন কি করবে, সে হচ্ছে হার্ট আকৃতির একটা প্রোথ্যালাস উৎপন্ন করবে। এই হার্ট আকৃতির প্রোথ্যালাসের যে হার্টের যে শেপ, এই খাঁজ, এই খাঁজটাকে আমরা কি বলতেছি, অগ্রস্থ খাঁজ। অগ্রস্থ খাঁজের নিচের দিকে যে গঠনটা, সেটাকে আমরা বলতেছি আর্কিগোনিয়াম। সে হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করবে বা এক্সেল উৎপন্ন করবে। আর মূলের দিকে, ঠিক আছে, মেয়েরা সবসময় কি ফার্স্ট না, লেডিস ফার্স্ট, তাহলে লেডিসরা থাকবে উপরের দিকে। আর যেহেতু ছেলেরা সবসময় পিছায় থাকে, কারণ এইবার দেখলাম যে এইচএসসি তে সবাই নাকি, মানে সব চ্যানেল দেখছি যে মেয়েদের ছবি, মানে মেয়েরাই পাশ করছে, পোলাপান আর মানে ছেলেরা কেউ কি পাশ করে নাই, এরকম একটা অবস্থা। তো মেয়েরা কি সামনের দিকে বা উপরের দিকে থাকবে, আর নিচের দিকে কি থাকবে, তোমার এনথ্রিডিয়াম বা শুক্রাশয়ের মতো যে অবস্থাটা, ওটাকে আমরা বলতেছি এনথ্রিডিয়াম। ওইখানে কি উৎপন্ন হবে, শুক্রাণু উৎপন্ন হবে। আচ্ছা, এই তো এই জিনিসটাই লিখছে যে তোমার স্পোরটা থেকে এই যে প্রোথেলাসটা উৎপন্ন হলো, পরবর্তী কি আমি এখান থেকে লিঙ্গধর উদ্ভিদ পাবো। কারণ লিঙ্গধর কেন কি, কারণ এখানে কি পুংলিঙ্গ আছে, সরি স্ত্রীলিঙ্গ আছে, আর কি পুংলিঙ্গ, দুইটা লিঙ্গ এখানে উপস্থিত। আচ্ছা ওকে, এবার বুঝছো কিনা বলো, এবার না বুঝতে বইলো। আচ্ছা, বায়োলজি তো পড়লেও মনে থাকে না, এখন কি করবো, বারবার রিভাইজ দিতে হবে, কষ্ট করে বারবার রিভাইজ দিতে হবে। এবার হচ্ছে গ্যামিটোফাইট বা প্রোথেলাস, এটা তো আমরা পড়ছি, হার্ট আকৃতির, সবুজ হয়, এবং সবুজই, যেহেতু সবুজ তার মানে কি আছে, ক্লোরোফিল আছে, এই জন্য সবুজই। এবং কি এটা তো পুরা অনেক বড় একটা জিনিস, তার মানে কি এককোষী হওয়ার সম্ভাবনা নাই, এটা কি পুরোটা বহুকোষী। নিম্ন পৃষ্ঠে কি থাকে, এই যে নিম্ন পৃষ্ঠে কি থাকে, মূলের মতো রাইজোয়েট থাকে। এই যে নিম্ন পৃষ্ঠে মূলের মতো রাইজোয়েট থাকে, মূল যেই কাজ করে রাইজোয়েট সেই কাজই করবে। আর উপরের দিকে কি থাকে, অগ্রস্থ খাঁজ থাকে। এই যে উপরের দিকে কি আছে, আমাদের অগ্রস্থ খাঁজ আছে, আমরা আগেই শিখে ফেলছি, দেখছো, আমরা কিন্তু অ্যাডভান্স আগেই শিখে ফেলছি। আচ্ছা, এখন একই থ্যালাসে, ঠিক আছে, একই থ্যালাসে দুইটা জিনিস থাকে,
শুক্রাণু থাকে, মানে বলতে পারো শুক্রাশয় থাকে এবং কি ডিম্বাশয় থাকে। যেমন মানুষের ক্ষেত্রে কি, মানুষের যেই বডিতে শুক্রাশয় থাকে সেই বডিতে ডিম্বাশয় থাকে না, মানে পুরুষ এবং স্ত্রী আলাদা। ওদের কি পুরুষ এবং স্ত্রী একই জায়গায়, যেহেতু একই জায়গায় এজন্য এটাকে আমরা কি বলতেছি, সহবাসী উদ্ভিদ বলতেছি। কারণ কি, ওর একই থ্যালাসে পুংজননাঙ্গ বা যেটাকে আমরা বলতেছি এনথেরিডিয়াম এবং কি স্ত্রী জননাঙ্গ যেটাকে আমরা বলতেছি আর্কিগোনিয়াম একই জায়গার মধ্যে আছে। এজন্য এটাকে আমরা কি বলতেছি, উভলিঙ্গ বা বলতে পারি আমরা সহবাসী উদ্ভিদ। এখন বলো যে ফার্নের প্রোথ্যালাস এটা কি ট্রিপ্লয়েড, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? এটা হচ্ছে মাথা খাটায় তোমরা আনসার দিবা। যদি স্পোর এন হয়, হ্যাপ্লয়েড হয়, তাহলে প্রোথ্যালাস কি? দেখি যারা ম্যাথ পারো দেখি তা তোমাদের মাথা কিরকম শার্প। যদি মানে ম্যাথ পারার দরকার নেই, এটা এমনি বললাম আর কি। যদি স্পোর এন হয়, প্রোথ্যালাস কিরকম হবে? এটা হচ্ছে রাজশাহীতে 2 বার আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে। হাট তো সবুজ হয় না, লাল হয়। সব হাট কিন্তু লাল হয় না, কিছু হাট সবুজ হয়, কিছু হাট কালো হয়। ঠিক আছে, যে সকল পোলাপান মেয়েদের কি করে ছেঁকা দিয়ে চলে যায়, বা মেয়েরা ছেলেদের ছেঁকা দিয়ে চলে যায়, ওদের হচ্ছে হাট হচ্ছে কালো। আচ্ছা, আনসার হচ্ছে বি, ডিপ্লয়েড। আচ্ছা ওকে ভাইয়ারা, আপনারা সব চ্যাপ্টার পড়াই দিলে কোনো কোর্স কিনবো না। অবশ্যই, কেন তো দরকার নাই, আমাদের ওয়েবসাইটে যাবা সবকিছু পাওয়া ইনশাল্লাহ। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি? তোমাদের সাথে তো প্রথম ক্লাস করতেছি বা প্রথম দিকের ক্লাস, আমার কথা হয়তো তোমাদের বুঝতে 2-1টা ক্লাস লাগবে। যখন আমার কথার সাথে তুমি হ্যাবিচুয়েট হয়ে যাবা, ইনশাল্লাহ আশা করি আমার যতটুকু আছে, আমি বেশি জানি না, কিন্তু আমার যতটুকু আছে ততটুকু তোমাকে আমি দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, একবার না হইলে বারবার বলবো, বারবার আমি বুঝাবো। আচ্ছা, সবাই ডিপ্লয় দিতেছে, এই পোলাপান সবগুলোরে মার্ক দিতে হবে, সবগুলোর মার্ক দিতে হবে, তার মানে তোমরা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বলছিলাম, যে স্পোরোফাইট হচ্ছে 2n। পুরা গাছ কি এন হইতে পারে? তার মানে যেই গাছে স্পোর আছে সেটাকে আমরা কি বলতেছিলাম, স্পোরোফাইট। এই তোরা স্পোরোফাইট বুঝছ না? যেই গাছে বা যেই গঠনে, যেখানে যে গঠনে স্পোর থাকে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরোফাইট। স্পোর থাকে সেটাকে আমরা কি বলতেছি, স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটটা কি? এন হওয়া সম্ভব না। স্পোরোফাইট পুরা যেটা দেখতে পাও সেটা হচ্ছে কি, স্পোরোফাইট। এখন স্পোরোফাইটটা কিরকম, 2n। এই স্পোরোফাইটে কি উৎপন্ন হয়, স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। তাহলে এই যে স্পোরোফাইট থেকে যে পাতায় স্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছে, স্পোরাঞ্জিয়ামটা তৈরি হচ্ছে, এটাও কি 2n হবে। এইখান থেকে হচ্ছে 2n, একটু আগে কিন্তু আমরা পড়ছি স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম থেকে হচ্ছে স্পোরোজেনাস টিস্যু, এরপরে কি হয়, স্পোরোজেনাস টিস্যু উৎপন্ন হয়। পড়ে ফেলছি এর আগে, আরেকবার রিপিট করতেছি, স্পোরোজেনাস টিস্যু তৈরি হয়। জেনাস, আরে লেখা বেশি খারাপ হচ্ছে, স্পোরোজেনাস টিস্যু উৎপন্ন হয়, আরে টিস্যু উৎপন্ন হয়। এটাও কি 2n, এটা হচ্ছে কি তোমার 2n। এই স্পোরোজেনাস টিস্যু থেকে আবার আসবে স্পোর মাতৃকোষ। কি আসবে, স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ কি তাহলে 2n। এখানে হচ্ছে তোমার নরমাল মাইটোসিস হইছে, এটা কি 2n। এইবার হবে মিওসিস। এইবার কি হবে, মিওসিস হবে। এই মিওসিস হয়ে এখানে উৎপন্ন হবে স্পোর। এই স্পোরটা হচ্ছে এন। তাহলে স্পোরটা হচ্ছে এন, প্রথম তোমার হ্যাপ্লয়েড কোন একটা অর্গান, বা বলতে পারো হ্যাপ্লয়েড একটা কিছু, একটা স্ট্রাকচার। তো এই স্পোর থেকে কি হচ্ছিল, আমাদের থ্যালাস তৈরি হচ্ছিল। স্পোরটা কি বড় হয়ে হার্টের একটা আকার ধারণ করছিল, তাহলে থ্যালাসটাও কি হবে, এন হবে। থ্যালাসে কি ছিল, আমাদের পুংজননাঙ্গ বা এনথেরিডিয়াম এবং কি আর্কিগোনিয়াম ছিল। তো ওই এনথেরিডিয়াম থেকে কি আসবে, আচ্ছা এটাকে আমি একটু সেট আপ করি, এটাকে আমি একটু সেট আপ করি। এই যে থ্যালাসে আমার কি আছে, শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। শুক্রাণু, থ্যালাস থেকে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই কি এন। থ্যালাস থেকে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই কি এন উৎপন্ন হচ্ছে। এখন যখন ওরা মিলিত হবে তখন কি আমি আবার 2n পাবো। তাহলে
স্পোর এন, থ্যালাসও কি এন, শুক্রাণু, পরবর্তীতে থ্যালাস থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে, পরবর্তীতে এরা যখন মিলন করবে তখন কি আমি আবার স্পোরোফাইট পাবো। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন করবে তখন কি আমি আবার স্পোরোফাইট পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তাহলে প্রথমে একটা গাছ থাকে, ঠিক আছে, গাছ থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরোজেনাস টিস্যু উৎপন্ন হয়, ওইখান থেকে স্পোর মাতৃকোষ আসে, স্পোর মাতৃকোষে মিওসিস হয়, কি উৎপন্ন হয়, স্পোর তৈরি হয়, স্পোর থেকে থ্যালাস তৈরি হয়, থ্যালাসের উপরে থাকে কি স্ত্রী জননাঙ্গ, নিচে কি পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ থেকে আসবে ডিম্বাণু, আর পুং জননাঙ্গ থেকে আসবে কি শুক্রাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হবে তখন কি আবার স্পোরোফাইট তৈরি হবে। এইভাবে কি তোমার ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। তাহলে যদি বলি যে তোমার টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট কি, স্পোরোফাইট হচ্ছে প্রথম তোমার কি ডিপ্লয়েড দশা, আর স্পোরটা হচ্ছে প্রথম হ্যাপ্লয়েড দশা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম হ্যাপ্লয়েড দশা। আশা করি বুঝছো, না বুঝলে আরেকবার বলবো। এই কে বলে রে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এটা বাই কর। আচ্ছা এখন কি বুঝছো, এখন কি বুঝছো তুমি জিনিসটা কিরকম হচ্ছে? আচ্ছা তাহলে আমাদের ফার্নের যে প্রোথ্যালাস, এই যে প্রোথ্যালাসটা কিরকম হবে তোমার, এটা হবে প্রোথ্যালাস, কারণ থ্যালাস তো হবে কোথায়, থ্যালাস থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র ব্রায়োফাইটাতে, প্রোথ্যালাস, প্রোথ্যালাসটা হবে এন। আচ্ছা আমি এটা একটু সুন্দর করে আঁকাই দিব, নি সমস্যা নেই, আঁকায় তোমাদেরকে ইয়ে দিব। এই যে এখানে দেখো, এই যে প্রোথ্যালাস, প্রোথ্যালাসে আমাদের কি আছে, প্রোথ্যালাসে আছে হচ্ছে আর্কিগোনিয়াম, যে কি করতেছে স্ত্রী জননাঙ্গ হিসেবে কাজ করতেছে বা ডিম্বাশয় হিসেবে কাজ করতেছে। সে কি করতেছে, ডিম্বাণু এন উৎপন্ন করতেছে, আর এনথিডিয়াম শুক্রাণু এন তৈরি করতেছে, প্রোথ্যালাসও কি এন তৈরি করবে। আচ্ছা পরবর্তীতে এদের কি হবে, মিলন হবে। ঠিক আছে, শুক্রাণু জল যখন পাবে তখন সে ডিম্বাণুর কাছে যাবে, নিষেক হবে, জাইগোট হবে বা উস্পোর তৈরি হবে, বা প্রথম তোমার টুয়েন দশা তৈরি হবে। পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভ্রূণ, পরবর্তী কি পুরোপুরি একটা স্পোরোফাইট দশা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে জিনিসটা যদি আর একটু সুন্দর করে লিখি, একদম এটা হচ্ছে তোমরা নোট করে ফেলো। দেখো এখন যেটা লিখবো এটা হচ্ছে, তাহলে আনসার কি হবে, আনসার আরে ও এখন বুঝিয়ে নি। আচ্ছা দেখো একদম প্রথম থেকে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ পুরাটা জিনিস, যে এই যে পুরা ফার্নের 2n n থ্যালাস প্রোথ্যালাস একবারে সুন্দর করে লিখি, যে ফার্ন ফার্ন, ফার্নের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো তুমি একটা ফার্নের গাছ দেখতে পাইছো, এই ফার্নের গাছটা কি স্পোরোফাইট, কারণ কি ওর বডিতে স্পোর তৈরি হয়, তাহলে কি বললাম স্পোরোফাইট। স্পোরোফাইট, স্পোরোফাইটটা হচ্ছে স্পোরোফাইট, স্পোরোফাইটটা হচ্ছে আমাদের 2n, 2n। এই পুরা গাছের মধ্যে একটা জায়গায় স্পোরাঞ্জিয়াম নামক একটা জিনিস দেখা যায় পাতায়। ঠিক আছে, স্পোরোফাইট থেকে আমি কি পাবো, স্পোরোফিল পাবো বা পাতা পাবো, স্পোরোফিল, এটাও কি 2n হবে, 2n। এটা হচ্ছে গাছ বা উদ্ভিদ, উদ্ভিদ, উদ্ভিদের স্পেসিফিক পাতায় কি থাকবে, স্পোরটা থাকবে, পাতা, পাতা। আচ্ছা স্পোরোফিল, স্পোরোফিল থেকে আমাদের কি আসবে, স্পোরঞ্জিয়াম, এটাও কি 2n। পরবর্তীতে স্পোরাঞ্জিয়াম থেকে আসবে আমাদের স্পোরোজেনাস টিস্যু, এটাও 2n, স্পোরোজেনাস টিস্যু, এটাও 2n। এই স্পোরোজেনাস টিস্যু থেকে আসবে স্পোর মাতৃকোষ, এটাও 2n। স্পোর মাতৃকোষ থেকে আসবে আমাদের স্পোর, এখানে হচ্ছে কি হবে, মিওসিস সেল ডিভিশন হবে, কি হবে, মিওসিস সেল ডিভিশন হবে। তাহলে মিওসিস যেহেতু হয়েছে তার মানে কি এখন হবে n। আচ্ছা এটা হচ্ছে কি n। এখন এই স্পোর থেকে কি উৎপন্ন হবে, প্রোথ্যালাস উৎপন্ন হবে, একটা হার্ট শেপ, স্পোরটা বড় হয়ে কিরকম উৎপন্ন হবে, হার্ট শেপ একটা অর্গান উৎপন্ন করবে, প্রোথ্যালাস। এটা হচ্ছে, এটাও কি n। ওর ক্রোমোজোমে কয় সেট, ওর যে বডি, বলতে পারো ওর যে কোষ, কোষে কয় সেট ক্রোমোজোম আছে, এক সেট করে ক্রোমোজোম আছে। প্রোথ্যালাস থেকে উৎপন্ন করবে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এনথেরিডিয়াম, এনথেরিডিয়াম, তাহলে কি এটাও n।
এটাও কি এন, আর কি আর্কিগোনিয়াম, তাহলে কি এটাও এনই হবে, কারণ কি এখনো দুইটা এন মিলিত হয়নি। যতক্ষণ না পর্যন্ত দুইটা এন মিলিত না হবে ততক্ষণ কি আমি আবার 2n পাবো না। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম এটাও কি এন। তাহলে এনথ্রিডিয়াম থেকে আসবে আমাদের শুক্রাণু, কোথায় লিখবো, এখানে লাগবে না এখানে, আচ্ছা এই সাইডে। এনথ্রিডিয়াম থেকে আমি পাবো শুক্রাণু, শুক্রাণু এটাও এন। আর আর্কিগোনিয়াম থেকে আমি পাবো ডিম্বাণু, এটাও কি এন। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হবে তখন আমি পাবো জাইগোট। এই জাইগোটটা হচ্ছে 2n, এই জাইগোটটা হচ্ছে 2n। এই জাইগোটটা পরবর্তীতে বড় হয়ে হয়ে কি আরেকটা স্পোরোফাইট উৎপন্ন করবে। পুরা ফ্লো চার্টটা কি বুঝছো? পুরা ফ্লো চার্টটা কি বুঝছো? পুরা ফ্লো চার্টটা কি বুঝছো? ভাইয়া পেইড ব্যাচ ইংরেজি ক্লাস আছে, ইংরেজি ক্লাস পরে করতে পারবা, আজকে বায়োলজি পড়ে নাও। তাহলে গাছটাকে আমরা বলতেছি স্পোরোফাইট, কারণ কি ওর মধ্যে স্পোর তৈরি হয়। গাছের স্পেসিফিক পাতায় এই স্পোরটা তৈরি হয়, এজন্য ওই পাতার নাম হচ্ছে কি স্পোরোফিট। আর মেইনলি পাতার যেই জায়গাটায় আরো স্পেসিফিক জায়গায় তোমার স্পোরটা থাকে সেটাকে আমরা কি বলতেছি স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম যখন গঠন মানে যখন অনেকগুলা স্পোরাঞ্জিয়াম একত্রে থাকে সেটাকে আমরা কি বলি সোরাই। ঠিক আছে, ওই স্পোরাঞ্জিয়াম থেকে উৎপন্ন হবে স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু থেকে আসবে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ কি হবে আমাদের মিওসিস হবে, তখন কি 2n থেকে n হবে স্পোর। স্পোরটা পরবর্তীতে হার্ট শেপড একটা প্রোথ্যালাস উৎপন্ন করবে, সেখান থেকে অ্যানথ্রিডিয়াম, আর্কিগোনিয়াম, শুক্রাণু, ডিম্বাণু, জাইগোট, তারপরে আবার স্পোরোফাইট। এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ভাই আবার বলেন একবার। আচ্ছা জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে যে তুমি একটা গাছ দেখছো, ওই গাছে কি আছে স্পোর আছে। আচ্ছা তাহলে তুমি একটা নাম দিছো, ওই গাছের নাম দিছো ফাইট। মানে কি ফাইট মানে হচ্ছে ফাইটা, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ফাইট মানে হচ্ছে গাছ। তাহলে যেহেতু ওই গাছে স্পোর আছে তুমি নাম দিছো কি স্পোরোফাইট। ওর গাছে কি আছে স্পোর আছে, স্পোরোফাইট নাম দিলা। তাহলে উদ্ভিদটার নাম দিলা স্পোরোফাইট, এটা হচ্ছে 2n। ওর যে কোষে হচ্ছে 2 সেট ক্রোমোজোম আছে। এখন ওই উদ্ভিদের তুমি কি বলছো স্পোর আছে। ওই তুমি প্রথম বললা কি যে ভাই আপনি মিরপুরে যান, মিরপুরের একটা গাছে স্পোর আছে, আমি ওর নাম দিলাম স্পোরোফাইট। আমি তখন মিরপুরে যা দেখলাম যে আচ্ছা একটা গাছ আছে, আমি তোমার ফোন দিলাম, কিরে তুমি তো বললা গাছে স্পোর আছে, গাছের কোন জায়গায় আমি তো খুঁজে পাচ্ছি না। তখন তুমি বললা কি গাছের পাতায় আছে, তাহলে ওই পাতার নাম কি বলবো স্পোরোফিল। আরে পাতা অনেকগুলা পাতা আছে, কোন জায়গায় কোন জায়গায় তুমি বলবা কি একটা, খেয়াল করেন একটা পাতার কিনারায় হচ্ছে কুণ্ডলিত হয়ে আছে বা পেঁচায় আছে, এবং কি ওইখানে দেখবেন কি গুটি গুটি আছে। ওই যে গুটি গুটি গুলো আছে ওগুলাকে আমরা বলছি স্পোরাঞ্জিয়াম, ওর মধ্যে স্পোর আছে। তাহলে এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে স্পোর থাকে। তো স্পোরাঞ্জিয়াম থেকে তো সরাসরি স্পোর উৎপন্ন হয় না, কয়েকটা ধাপ আছে। কোন কোন ধাপ? স্পোর প্রথমে একটা স্পোরোজেনাস টিস্যু উৎপন্ন হয়, ওইখান থেকে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়, ওইখান থেকে আমাদের স্পোর তৈরি হয়। ঠিক আছে, এই স্পোরটা যখন মাটিতে পড়ে সেখান থেকে কি আবার একটা হার্ট শেপ একটা অর্গান বের হয়, সেটাকে অর্গান বলতে পারো, অর্গান না এটা মেইনলি একটা স্ট্রাকচার বের হয়, সেটাকে আমরা বলতেছি প্রোথ্যালাস। এই প্রোথ্যালাস এই যে আমরা দেখছিলাম, এই যে প্রোথ্যালাস, এই যে প্রোথ্যালাস উৎপন্ন হয়েছিল, এই যে প্রোথ্যালাস উৎপন্ন হয়েছিল, এই যে স্পোর থেকে প্রোথ্যালাস উৎপন্ন হয়েছিল। এখানে একই বডিতে আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ আছে এবং একই বডিতে এনথ্রিডিয়াম বা পুং জননাঙ্গ আছে। তাহলে স্ত্রী জননাঙ্গ থেকে আসবে ডিম্বাণু, পুং জননাঙ্গ থেকে আসবে শুক্রাণু। এদের যখন মিলন হবে তখন আমি আবার কি পাবো জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে আবার বড় হয়ে হয়ে আমার কি উৎপন্ন করবে, আবার বড় হয়ে আমাদের স্পোরোফাইট বা আবার আগের উদ্ভিদটা তৈরি করবে। ঠিক আছে, এটা একটু বেশি পেঁচানো হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই। এখন আশা করি বুঝতে পারছো। একবার মানে প্রথমবার তো হয়তো বুঝতে পারবা না, এক দুইবার রিভাইজ দিলে মাথায় মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি না বুঝো আমাদের সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে বুঝিয়ে দিব, একদম হাতে কলমে বুঝিয়ে দিব, সমস্যা নেই। যারা বুঝছে তারা আগাও, আর যারা বুঝবে না সলভ ক্লাস আগে বুঝিয়ে দিব। তাহলে যৌন স্থান আর হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা দেখলাম যে প্রোথ্যালাস এই হার্ট শেপ যে স্থান, এখানে কি আছে উপরে আছে আমাদের স্ত্রী জননাঙ্গ, নিচে কি আছে পুং জননাঙ্গ। তাহলে প্রোথ্যালাসে কি হবে আমাদের যৌন জননটা হবে। এখানে কি প্রোথ্যালাসটা হচ্ছে সহবাসী, কারণ কি একই বডিতে প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসের একই বডিতে উপরের দিকে থাকবে আমাদের আর্কিগোনিয়াম বা স্ত্রী, আর নিচের দিকে থাকবে কি পুং জননাঙ্গ বা এনথ্রিডিয়াম। ঠিক আছে, একই দেহে পুং এবং স্ত্রী জননাঙ্গ দুইটাই আছে। খাজের কাছে মানে এই যে তোমার খাজের কাছে কি থাকবে আর্কিগোনিয়াম, আর রাইজয়েডের কাছে বা মূলের কাছে কি থাকবে এনথ্রিডিয়াম। ঠিক আছে, এটাই বলছে। এবং এখানে কি হয় মেইনলি, এখানে যখন পূর্ণাঙ্গ হয় এরা, এটা আমরা সামনে পড়বো কিভাবে পূর্ণাঙ্গ হয়, তখন এরা হচ্ছে ফ্লাজেলা তৈরি করে এখানে যে জাইগোট উৎপন্ন করে। ঠিক আছে, এটা আমরা দেখবো যে কিভাবে এই জিনিসগুলো হয়। এখন হচ্ছে আমরা আর্কিগোনিয়াম নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা আর্কিগোনিয়াম বলতে কি একটা
মানে ছোট একটা ডট দিচ্ছি। মেইনলি আর্কিগোনিয়ামে কি থাকে এই জিনিসটা আমরা এখন দেখবো, মানে একটু এখন কি মাইক্রোস্কোপ করে দেখবো। তো আর্কিগোনিয়ামটা এরকম থাকে, এরকম গলা বা বলতে পারো ঘাড় আর এরকম একটা পেট থাকে। তাহলে মেয়েদের পেটটা একটু বড় থাকে। তাহলে এই পেট যে জায়গা, এটাকে আমরা বলতেছি উদর বা ভেন্টার, উদর বা ভেন্টার বলতেছি। তাহলে এই পেটের দিকে একটা ডিম্বাণু থাকবে, কি থাকবে, একটা ডিম্বাণু থাকবে। এবং উদরীয়, যেহেতু উদর বা পেট, এটাকে আমরা কি বলতেছি, পেট বা উদর, উদর। আর এটা কি, নেক বা গ্রীবা, ঠিক আছে, নেক বা গ্রীবা বা ঘাড় বলতে পারো। তাহলে ওদের আর্কিগোনিয়ামটা হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ঘাড়, একটা হচ্ছে কি পেট। পেটের মধ্যে একটা কি থাকে, ডিম্বাণু থাকে, ডিম্বাণু থাকে। আর এইখানে আরেকটা সেল থাকে, এটাকে আমরা বলি উদরীয় নালিকা কোষ। সে কি করবে, একটা নালী তৈরি করবে। কিভাবে নালী তৈরি করবে পরে দেখতেছি। এটাকে আমি কি বলতেছি, উদরীয় নালিকা কোষ, উদরীয়, উদরীয় নালিকা কোষ, নালিকা কোষ। আচ্ছা, উদরীয় নালিকা কোষ। আর গ্রীবাতে আর কিছু তোমার কি থাকবে, গ্রীবা দেশীয় নালিকা কোষ থাকবে। এটা তোমার সংখ্যা বলে নাই, জাস্ট এটা বলছে উদরীয় নালিকা কোষ একটা, বাকিগুলা 3-4টা থাকতে পারে, ওটা নিয়ে আমাদের টেনশন না, ঠিক আছে। এই যেটাই বলছে যে তোমার গ্রীবা থাকে, দেখতে অনেকটা ফ্লাস্কের মতো না, দেখতে অনেকটা ফ্লাস্কের মতো। এর কি থাকবে, গ্রীবা থাকবে এবং উদর থাকবে। গ্রীবাতে গ্রীবা নালিকা কোষ থাকবে, গ্রীবা নালিকা কোষ থাকবে। আর ভেন্টার বা উদরে কি থাকবে, ডিম্বাণু প্লাস একটা কি উদরীয় নালিকা কোষ থাকবে। পেটের মধ্যে কি থাকবে, একটা ডিম্বাণু, নিচে থাকবে ডিম্বাণু, আর উপরে কি থাকবে, একটা উদরীয় নালিকা কোষ বা উদরীয় নালিকা কোষ থাকতেছে। পরিপক্ক হলে এই যে নালিকা কোষ যেগুলো আছে, এই নালিকা কোষগুলো হচ্ছে গলে যায়। এই নালিকা কোষগুলো যখন গলে যায় তখন কি হবে, ধরো এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, এটা হচ্ছে আমাদের মেইন ডিম্বাণু, এটা হচ্ছে উদরীয় নালিকা কোষ, এগুলো হচ্ছে গ্রীবাদেশীয় নালিকা কোষ। এইগুলো যখন গলে যাবে, গলে যখন বের হয়ে যাবে, জায়গাটা এরকম হয়ে যাবে না, ফাঁকা হয়ে যাবে না, তখন শুধুমাত্র ডিম্বাণু একা বসে থাকবে। যখন ডিম্বাণু দেখবে, মানে মেয়েটা দেখবে আমার রাস্তা ক্লিয়ার, তখন সে হচ্ছে সিগন্যাল দিবে। কিসের মাধ্যমে সিগন্যাল দিবে, সে হচ্ছে সিগন্যাল দিবে কিসের মাধ্যমে, এখানে বলা নেই, আচ্ছা আমরা দেখি যে এখানে আছে। সে হচ্ছে তোমার ম্যালিক অ্যাসিড এবং কি মিউসিলেজ ক্ষরণ করবে, ঠিক আছে। ম্যালিক অ্যাসিডের মাধ্যমে সে হচ্ছে ম্যালিক অ্যাসিড পাঠাবে। সে হচ্ছে এখান থেকে কি বের করবে, তোমার ম্যালিক অ্যাসিড বের করবে। এই যে তোমার ফাঁকা হয়ে গেছে, যে এই যে তোমার ফাঁকা হয়ে গেছে উদরীয় নালিকা কোষগুলা বা গ্রীবাদেশীয় নালিকা কোষ যখন গলে গেছে, তখন কি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তখন সে কি বের করবে, মিউসিলেজ এবং কি ম্যালিক অ্যাসিড। যখন এই ম্যালিক অ্যাসিড ক্ষরণ করবে, তখন যে শুক্রাশয় শুক্রাণু ছিল না, সে বলবে যে এই যে ডিম্বাণু আমাকে সিগন্যাল দিছে, এখন আমার যাইতে হবে। তখন হচ্ছে তোমার শুক্রাণুটা এখানে এসে মিলিত হবে। এখন শুক্রাণু নিয়ে আমরা পড়বো যে আমরা কি দেখলাম যে ডিম্বাণুটা কিরকম থাকে বা ডিম্বাশয়টা কিরকম থাকে। এবার আমরা দেখবো অ্যানথেরিডিয়াম বা পুংজ অনাঙ্গ। আচ্ছা, পুংজ অনাঙ্গে কি থাকে, পুংজ অনাঙ্গটা এরকম থাকে যে তোমার, ঠিক আছে, এরকম পুং মাতৃকোষ থাকে, পুং জনন মাতৃকোষ থাকে। এবং পুং জন মাতৃকোষের মধ্যে কি থাকে, আমাদের এই পুং জন মাতৃকোষের ভিতরে আমাদের শুক্রাণুটা মেইনলি উৎপন্ন হয়। এই শুক্রাণুটা যখন কি হয়, পরিণত হয়, নর্মাল কি একটা সেল হিসেবে থাকে, পরবর্তীতে সে হচ্ছে পেঁচায়া তোমার কিছু ফ্লাজেলা উৎপন্ন করে, অনেকগুলো ফ্লাজেলা উৎপন্ন করে। তাহলে আমি যদি একটু দেখাই, তোমাদের মনে একটু কঠিন লাগতেছে, দেখো এটা ছিল আমাদের এই যে প্রোথ্যালাস, প্রোথ্যালাসের গঠনটা একদম ইজি, জাস্ট একটু আঁকাই দিলেই পারবো। এই যে এখান থেকে দেখাই, এই যে দেখছো, এই যে ছবি, বইয়ের ছবিটা দেখো, কি ছিল, গ্রীবাদেশীয় নালিকা কোষ, উদরীয় নালিকা কোষ আর ডিম্বাণু। গ্রীবাদেশীয় আর উদরীয় নালিকা কোষগুলা বলে এই রাস্তাটা কি ক্লিয়ার করে দিছে। এখন কে বসে আছে, শুধুমাত্র ডিম্বাণু বসে আছে। সে কি করলো, ম্যালিক অ্যাসিড সে ছেড়ে দিল। যখনই ম্যালিক অ্যাসিড এখান দিয়ে ছেড়ে দিবে, তখন শুক্রাণু হচ্ছে সিগন্যাল পাবে যে আমার এখন যাইতে হবে। আচ্ছা, এখন এনথেরিডিয়ামটা আমরা দেখবো, ঠিক আছে। এনথেরিডিয়াম, এই এনথেরিডিয়ামের মধ্যে কি আছে, তোমার শুক্রাণু মাতৃকোষ আছে। এই শুক্রাণু মাতৃকোষটাতে কি আছে, শুক্রাণু আছে। এই শুক্রাণুটা কিরকম থাকবে, এরকম পেঁচানো থাকবে, পেঁচানো থাকবে। এবং কি হবে, যে তোমার অনেকগুলা ফ্লাজেলা দিয়ে এটা তৈরি হবে, ঠিক আছে। ফ্লাজেলার কাজ কি, ফ্লাজেলার কাজ হচ্ছে মুভমেন্ট করা। এই যে তোমার স্ত্রী জননাঙ্গ বা বলতে পারো ডিম্বাণু যে ওকে সিগন্যাল দিছে যে তুমি আসো, রাস্তাটা যেটা বন্ধ ছিল সেই রাস্তাটা হচ্ছে খুলে গেছে, তখন এর যে পা আছে, এর যে ফ্লাজেলা আছে, এর ফ্লাজেলা দিয়ে সে হচ্ছে ডিম্বাণুর দিকে যাবে। ডিম্বাণুর দিকে যখন যাবে, সে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে। পরবর্তীতে কি হবে, আমাদের নতুন আরেকটা কি স্পোরোফাইট উৎপন্ন হবে। এই যে দেখো, এই যে দেখো জিনিসটা কিরকম হচ্ছে, যে ফার্নের যে প্রোথেলাস, ফার্নের যে প্রোথেলাস উপরে কি ছিল,
আর্কিগোনিয়াম বা ডিম্বাণু ছিল। আর নিচে কি ছিল? নিচে হচ্ছে আমাদের এনথ্রিডিয়াম বা শুক্রাণু ছিল। যখনই ও সিগন্যাল দিছে ওর নালিকা কোষগুলা গলে গেছে, তখন এই শুক্রাণুগুলা ফ্লাজেলার মাধ্যমে সাঁতার কেটে ওর কাছে গেছে। যখনই এদের মিলন হয়েছে, জাইগোট উৎপন্ন হয়েছে, পরবর্তী কি এখান থেকে আবার কি নতুন একটা গাছ উৎপন্ন হয়েছে। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আচ্ছা, একটু কি বুঝছো নাইলে আরেকবার বলি একটু, মানে হ্যাঁ, মেয়েদের পেট বড় থাকে এখানে মেয়েদের পেটটা বড়, নর্মালি আঙ্কেলদের পেট বড় থাকে, তাই না? ছেলেদের পেট বড় থাকে। একটু কি বুঝছো নাইলে আরেকবার বলি জিনিসটা কিরকম ভাবে হয়, একটু না বুঝলে আরেকবার বলি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই মাথার দিকে তোমার আর্কিগোনিয়াম বসে আছে। আর্কিগোনিয়ামটা কিরকম? এই যে ফ্লাস্ক আকৃতির। এই যে আর্কিগোনিয়ামটা হচ্ছে আমাদের ফ্লাস্ক আকৃতির। এই যে আর্কিগোনিয়ামটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির। এখানে ডিম্বাণু নিচে পড়ে থাকে, ওর উপর কে থাকে? তোমার উদরীয় নালিকা কোষ এবং কি কিছু গ্রীবাদীয় নালিকা কোষ থাকে। এটাকে আমরা বলছি উদরীয় নালিকা কোষ। উদরীয় উদরীয় আর এটাকে আমরা বলছি গ্রীবাদেশীয়। গ্রীবাদেশীয় গ্রীবাদেশীয় নালিকা কোষ। এরা কি, এর যে রাস্তাটাকে বন্ধ করে রাখছে না, নালিকা কোষ। এরা কি করছে? এই ডিম্বাণুর রাস্তাটাকে বন্ধ করে রাখছে না। একটা সময় যে যখন সময় হবে এরা হচ্ছে গলে যাবে, মারা যাবে। এরা যখন মারা যাবে তখন কি এই ডিম্বাণুর রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। তখন শুক্রাণু কি তৈরি করবে? ফ্লাজেলা উৎপন্ন করে, বা শুক্রাণু মাতৃকোষ থেকে কি ফ্লাজেলা উৎপন্ন করে। এই যে একটা ধরো এরকম পেঁচানো পেঁচানো শুক্রাণু, সে হচ্ছে ফ্লাজেলা উৎপন্ন করে, এর ভিতর দিয়ে ঢুকে কি করবে? সে হচ্ছে এর সাথে জাইগোট ফরমেশন করবে। যখন জাইগোট ফরমেশন করবে, এখান থেকে কি একটা নতুন উদ্ভিদ তৈরি হবে, নতুন একটা শিশু এখান থেকে কি বের হবে, নতুন একটা শিশু বের হবে। ঠিক আছে, এখান থেকে এই যে এনথ্রিডিয়াম থেকে শুক্রাণু যে এর সাথে মিলন করে কি নতুন একটা শিশু বা নতুন একটা গাছ বের করবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওরে বাবা, এত মানুষ বুঝছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো আমাদের পড়া এখানে শেষ হয়ে গেছে মোটামুটি শেষ। আচ্ছা, এখন নিষেকটা কেন হবে? নিষেকটা কিভাবে হবে? আমরা এর আগে ব্রায়োফাইটাতে পড়ছিলাম যে ব্রায়োফাইটার জন্য কি দরকার? ব্রায়োফাইটার জন্য সবসময় পানি দরকার, নিষেকের জন্য পানি দরকার। ঠিক আছে, ব্রায়োফাইটা নিষেকের জন্য আমরা দেখছিলাম যে ব্রায়োফাইটার ক্ষেত্রে কি হয়েছিল, এরকম হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের এনথ্রিডিয়াম, আর ওদের কি ছিল? এখানে হচ্ছে আর্কিগোনিয়াম ছিল। ঠিক আছে, আর্কিগোনিয়াম ছিল। তো এনথ্রিডিয়ামে শুক্রাণু উৎপন্ন হইতো, আর্কিগোনিয়ামে ডিম্বাণু উৎপন্ন হইতো। যখনই পানি পাইতো, যখনই বৃষ্টি হইতো বা পানি পাইতো, ওরা কি করতো? শুক্রাণুটা দুইটা ফ্লাজেলা নিয়ে ডিম্বাণুর কাছে যে মিলিত হইতো। এখন ওর যে পূর্বপুরুষ ব্রায়োফাইটা, সে তো জল ছাড়া তোমার কি করে না, যৌনজন করেই না। এখন টেরিডোফাইটা যদিও স্থলজ একটা উদ্ভিদ, সে হচ্ছে স্থলে থাকে, কিন্তু তারপরেও বাপদাদা স্মরণে কিছু সে কি করে, ফলো করে। এই জন্য ওরও কি দরকার? ওর হচ্ছে পানি দরকার। ওর কি দরকার? শিশির বা বৃষ্টির পানি দরকার। কোনো ছিটা ফোটা থাকলেও হবে, বাপদাদার কি ছিটা ফোটা হইলে কি সে ধরে রাখছে। আকর্ষণ কেন হবে? ওই যে আর্কিগোনিয়ামের যে ডিম্বাণু, যখন হচ্ছে ডিম্বাণুর উপরের কোষগুলো গলে গেছে, ঠিক আছে, এই যে ডিম্বাণুর উপরের কোষগুলো যখন গলে গেছে, তখন সে কি খুশি হয়ে গেছে। ঠিক আছে, যে শুক্রাণু তুমি আসো, আসার জন্য সে একটা সিগন্যাল দিবে। কি দিয়ে সিগন্যাল দিবে? এই যে তোমার ম্যালিক অ্যাসিড এবং কি মিউসিলেজ দিয়ে। এই যে তোমার, তাহলে মাধ্যম কোনটা? মাধ্যম হচ্ছে পানি। আর আকর্ষণ কি দিয়ে করবে? আকর্ষণ হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা যখন বের হবে, শুক্রাণু সে অ্যাট্রাকটিভ ফিল করবে, তখন হচ্ছে শুক্রাণুটা ডিম্বাণুর দিকে যাবে। একাধিক শুক্রাণু প্রবেশ করলেও একটা মাত্র শুক্রাণু এখানে কি জাইগোট ফর্মেশন করতে পারবে, এবং যেই জাইগোটটা ফর্মেশন করে সেটাকে আমরা কি বলি? উস্পোর বলি। ঠিক আছে, উস্পোর বলি। এই এখন পরবর্তী এই উস্পোর থেকে নতুন কি স্পোরোফাইটিক উদ্ভিদ এখানে তৈরি হয়। শেষ, আমাদের পড়া শেষ। এটা কি বলছে? নতুন স্পোরোফাইট। এই যে উস্পোর যখন অনেক একটা ওস্পোর মানে কি একটা জাইগোট যখন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বড় হয়, তখন কি নতুন একটা উদ্ভিদ তৈরি হয় বা স্পোরোফাইট তৈরি হয়, বা বহুকোষী ভ্রূণ তৈরি হয়। ভ্রূণ থেকে কি নতুন স্পোরোফাইট তৈরি হয়। যেমন আমাদের যখন বাবার থেকে পুংগেমিট এবং মার থেকে পুংগেমিট একত্রিত হয়েছিল, সেটাকে আমরা কি বলতেছি? জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ বা ছোট বাচ্চা উৎপন্ন হয়েছিল মায়ের পেটে, পরবর্তী কি সেখান থেকে আমরা বড় হয়েছি। ঠিক সেম ভাবে ওস্পোর, এটার বা বলতে পারো এটা হচ্ছে জাইগোট। এই জাইগোটের কি হবে? এই জাইগোটের কি হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে, ভ্রূণ সৃষ্টি হবে। ভ্রূণ থেকে কি মূল কাণ্ড পাতা গজাইতে গজাইতে কি পুরো একটা নতুন টেরিস বা নতুন একটা ফার্ন উদ্ভিদ এখানে তৈরি হবে। আর যখনই এই যে দেখো, যখনই তোমার
নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে গেল, এই যে কি তোমার নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে গেল, তখন প্রোথ্যালাস বলবে তু মেরা আমি তো হিন্দি পাই না, তু মেরা দিল টুট টুট কার দে, এরকম কিছু একটা, ঠিক আছে। ও হচ্ছে ওর কি দিলটা হচ্ছে ফেটে যাবে, যখন দিলটা ফেটে যাবে সে হচ্ছে মারা যাবে। আমি হিন্দি পাই না, ট্রাই করলাম। তাহলে কি, যখনই তোমার নতুন উদ্ভিদ তৈরি হবে তখন প্রোথ্যালাসের তো আমার দরকার নাই, কারণ পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ থেকে পুংগেমিট স্ত্রী গেমিটের মিলন শেষ। তাহলে এই যে প্রোথ্যালাস, তার কাজ ছিল কি, শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করা। এই প্রোথ্যালাসের কোনো কাজ নাই, ওর যে হাড়টা হচ্ছে নষ্ট হয়ে যাবে এবং কি নতুন একটা উদ্ভিদ তৈরি হবে। এই তো আমাদের পড়া শেষ। এখন আমরা পড়বো যে তোমার টেরিসের অর্থনৈতিক গুরুত্ব কি। এই যে তোমার ফার্ন বা বলতে পারো যে এই যে ঢেঁকি শাক গুলা কি শাক হিসেবে আমরা খাই, ঘর সাজানোর কাজে আমরা ইউজ করতে পারি, সার হিসেবে ইউজ করা হয়, বিভিন্ন উৎপাদক হিসেবে আমরা একে গণ্য করতে পারি, কারণ ওর যেহেতু কি আছে, ক্লোরোফিল আছে, সে কি তোমার খাবার উৎপন্ন করে, বা বলতে পারি ও হচ্ছে প্রকৃতিতে হচ্ছে উৎপাদক হিসেবে থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এ লিঙ্ক দেওয়া আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনগুলা নোট করবো বলে দেন। হ্যাঁ লাস্টে ভালো কথা বলছো, কোনগুলা নোট করবা। আচ্ছা ভালো কথা বলছো। এখন আমরা সৃজনশীলে দেখি, এটা কোন সালে আসছে, এটা আমার উঠাইতে ভুল হয়েছে, মনে ছিল না, ডোন্ট মাইন্ড, এটা আসছিল, ঠিক আছে। আমি বিভিন্ন সাল থেকে তোমাদের কোশ্চেন আনছি যেগুলো স্ট্যান্ডার্ড। তাহলে এই যে আমি একটা হার্ট দেখতেছি, দেখো তো কার কথা মনে পড়ে, প্রোথ্যালাসের কথা মনে পড়ে। তাহলে এখানে আমাকে কি দিছে, একটা প্রোথ্যালাস দিছে, কি দিছে, একটা প্রোথ্যালাস দিছে। আচ্ছা হার্ট, মানে কি এটা হচ্ছে আমাদের প্রোথ্যালাস। তাহলে এই যে তোমার প্রোথ্যালাস, প্রথমে বলছে কি, ক্ষয়ে বলছে প্রোথ্যালাস বলতে কি বুঝো। তাহলে তুমি বলবা যে যখন স্পোর, যে ঠিক আছে, স্পোরটা যখন বড় হয়, যখন টেরিস, আরো সুন্দরভাবে বলবা যে টেরিডোফাইটার উদ্ভিদ, বলতে পারো আরো সুন্দরভাবে যদি বলি যে টেরিডোফাইটা গোত্রের উদ্ভিদ গুলা যখন কি করে, স্পোর তৈরি করে, স্পোরটা বড় হয়ে কি তৈরি করে, সবুজ হৃৎপিণ্ড আকৃতির একটা প্রোথ্যালাস উৎপন্ন করে, ঠিক আছে। এটাকে আমরা বলছি প্রোথ্যালাস। এখানে কি থাকবে, এখানে হচ্ছে অগ্রস্থ একটা খাঁজ থাকবে উপরের দিকে, অগ্রস্থ খাঁজের এখানে থাকবে হচ্ছে আর্কিগোনিয়াম, আর নিচে রাইজোয়েডের দিকে থাকবে কি এনথেরিডিয়াম। আর্কিগোনিয়াম থেকে কি আসবে, আর্কিগোনিয়াম থেকে আসবে আমাদের ডিম্বাণু, আর এনথেরিডিয়াম থেকে কি আসবে, আমাদের শুক্রাণু আসবে, ঠিক আছে। এখান থেকে আসবে আমাদের ডিম্বাণু বা এক্সেল, আর এখান থেকে আসবে আমাদের শুক্রাণু বা এনথেরোজয়েড, ঠিক আছে, শুক্রাণু। ওকে, ঠিক আছে, শুক্রাণু আসবে। এই তো এটা হচ্ছে আমাদের প্রোথ্যালাস বলতে আমি কি বুঝি। এই প্রোথ্যালাস থেকে পরবর্তীতে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন হবে, এখান থেকে কি নতুন একটা গাছ উৎপন্ন হবে। যখন নতুন গাছ উৎপন্ন হবে, এই দুঃখে মারা যাবে, আমার ইউজ করলো না। আচ্ছা, এখন বলছি যে উদ্দীপকের চিত্রটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই যে এতক্ষণ যা বললাম এটাই কি, এটার গঠন এবং বৈশিষ্ট্য। এ এবং বি এর মাধ্যমে নতুন একটি উদ্ভিদের জন্ম হয়, কিভাবে এটা ব্যাখ্যা করো। তাহলে এ কি, এ হচ্ছে আমাদের আর্কিগোনিয়াম, বি কি, বি হচ্ছে আমাদের এনথেরিডিয়াম। তাহলে তখন বলবা যে আর্কিগোনিয়াম বলতে কি বুঝি। আর্কিগোনিয়াম মানে হচ্ছে যেই জায়গায়, আর্কিগোনিয়াম মানে বলতে আমরা বুঝি যেই জায়গায় কি হয়, যেই জায়গায় হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয়। তো আর্কিগোনিয়ামটা দেখতে ফ্লাস্কের মতো, এরকম ফ্লাস্কের মতো, নিচে থাকে ডিম্বাণু, উপরে থাকে একটা উদরীয় নালিকা কোষ। উদরীয় নালিকা কোষের উপর কি থাকে, তোমার গ্রীবাদেশীয় নালিকা কোষ। একসময় এগুলো সবগুলা কি মরে যায়, সবগুলা গলে যায়। যখনই গলে যায় তখন এখান থেকে কি উৎপন্ন হয়, এখান থেকে যেই ডিম্বাণুটা হচ্ছে তোমার ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে, এটা সিগন্যাল হিসেবে থাকে। এই সিগন্যাল পেয়ে তোমার শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু আসে, মানে কি এনথেরিডিয়াম থেকে কি আসবে আমাদের, এনথেরিডিয়াম থেকে কি আসবে আমাদের, এনথেরিডিয়াম থেকে আসবে আমাদের, এই যে এই এনথেরিডিয়াম থেকে আমাদের, আর এরকম হচ্ছে এনথেরিডিয়াম থেকে আমাদের কি আসবে, শুক্রাণু আসবে। পরবর্তীতে এদের মিলন হবে, মিলন হলে কি নতুন একটা গাছ উৎপন্ন হবে। এই তো, তাহলে এ এবং বি এর মাধ্যমে কিভাবে একটি নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে এটা আমরা জেনে গেলাম। আচ্ছা এরপরে কই, আচ্ছা একটা সৃজনশীল দেখি যে ক্লাসরুমে জানালার পাশে এক ধরনের সবুজ অপুষ্পক উদ্ভিদ দেখিয়ে শিক্ষক ছাত্রদেরকে বললেন এটা হচ্ছে ঢেঁকি শাক। তাহলে কি বলছে যে এক ধরনের সবুজ, আচ্ছা সবুজ হইতে পারে, এবং কি বলছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ যখন বলবে তখন কি আমাদের মাথায় তিনটা জিনিস আসবে, একটা হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। কিন্তু এখানে একটু স্পেসিফিক ভাবে বলে দিছে এদেরকে আমরা বলি ঢেঁকি শাক। ঢেঁকি শাক যেহেতু বলছে তার মানে কি এটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, এবং কি এটাকে আমরা বলতে পারি টেরিডোফাইটা। এখন গত আনসার মানে কোশ্চেন করছে যে উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটিতে অযৌন জননের মাধ্যমে কিভাবে বংশবৃদ্ধি ঘটে। তাহলে অযৌন জনন যখন বলবে তখন আমার কোথায় চলে যেতে হবে, ওই যে স্পোরেঞ্জিয়াম। আমরা এতক্ষণ আমরা পড়ছি প্রোথ্যালাস থেকে কিভাবে গেমেট উৎপন্ন হয়, এখন আমরা বলবো কিভাবে স্পোর তৈরি হয়। ঠিক আছে, এই যে এই আনসারটা আমরা করে দিব, এই আনসারটা আমরা এখানে করে দিব। কোন আনসারটা করব, এই যে তখন হচ্ছে আমরা এই আনসারটা করব যে
স্পোরোফাইট থেকে আমরা স্পোরোফিল পাই, এবং স্পোরোফিল হচ্ছে স্পোরাঞ্জিয়াম পাই। পরবর্তীতে স্পোরোজেনাস টিস্যু আসে, স্পোরোজেনাস থেকে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়, সেখান থেকে স্পোর তৈরি হয়। এই যে স্পোর তৈরি হইলো, এখানেই আমাদের খেলা শেষ। ঠিক আছে, এখানেই আমাদের খেলা শেষ। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। আর বইটা একটু দেখাই দিই, বই থেকে কি পড়বা। যা পড়াইছি এর বাইরে কিছুই নেই আর, ঠিক আছে, যা পড়াইছি এর বাইরে আর কিছুই নেই। এই যে জনুক্রম তো পড়লাম, এই যে পুরা সিস্টেমটা, এই যে এই ছবিটা একবার বুঝো। এই ছবিটা মাঝে মধ্যে আঁকতে পারো, এটা মাঝে মধ্যে আসে। যে দেখো, এটা দেখো, ধরো একটা তুমি ফার্ন গাছ দেখছো, এই যে তুমি কি করছো, একটা ফার্ন গাছ দেখছো। দেখো পুরা অধ্যায় আমি এখন রিভাইজ দিব, দেখো 5 মিনিটে পুরো অধ্যায় রিভাইজ দিব। একটা ফার্ন গাছ দেখছো, ফার্ন গাছের পাতাগুলা একটা নির্দিষ্ট এক্সিসে আছে, তাহলে যেই এক্সিসে ফার্ন গাছের পাতাগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি, রেকিস বলতেছি। এবং এর কি আছে, যে তোমার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আছে, এটাকে আমরা কি বলতেছি, রাইজোম বলতেছি। রাইজোম থেকে তোমার অস্থানিক মূল বের হয়। অস্থানিক মূল না বলে কেন, প্রধান মূল না বলে কেন অস্থানিক মূল বললাম, কারণ যেহেতু ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় নাই, সে হচ্ছে কাণ্ড থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, অস্থানিক মূল বলতেছি। আর ওদের পাতাটা কিরকম, যৌগিক। ঠিক আছে, ওদের পাতাটা হচ্ছে যৌগিক, ডানার মতো যেহেতু, এই জন্য বলি পক্ষল যৌগিক। এবং পক্ষল যৌগিকের পাতার প্রত্যেকটা পার্টকে আমরা কি বলি, পিনা বলি। এবং শীর্ষস্থ যে পিনা, সেটাকে আমরা সবচেয়ে বড় হিসেবে ধরি, কারণ শীর্ষস্থ যে পিনাটা, এটা সবচেয়ে বড় হয়। এই পিনার এক সাইডের দিকে কি হয়, এই পিনার এখানের দিকে কি হবে, তোমার স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হবে। পিনা বা পাতার কোনার দিকে কি হবে, স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হবে। তাহলে এই যে একটা পাতাকে টান দিছে, টান দিয়ে দেখো, এই হচ্ছে পাতার কোনা। এই পাতার কোনার যেটা হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়ামকে প্রোটেক্ট করতেছে, সেটাকে আমরা বলতেছি ফলস ইন্ডুসিয়াম। এখানে কি আছে, আমাদের স্পোরাঞ্জিয়াম আছে। স্পোরাঞ্জিয়ামের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার বৃন্ত, আর একটাকে আমরা বলতেছি ক্যাপসুল। একটাকে বলতেছি বৃন্ত, আর একটাকে আমরা কি বলতেছি, ক্যাপসুল বলতেছি। একটাকে কি বলতেছি, বৃন্ত বলতেছি, আর একটাকে কি বলতেছি, ক্যাপসুল বলতেছি। এটা বৃন্ত, এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের আবার দুইটা পার্ট, এটাকে আমরা বলি অ্যানুলাস। আর এই যে পাতলা পার্টটা আছে না, পাতলা পার্টটাকে আমরা বলছি স্টোমিয়াম। যখন টাইম হয় তোমার স্টোমিয়ামটা ফেটে যায়, তখন কি স্পোর মাতৃকোষ বের হয়। স্পোর মাতৃকোষ থেকে ওই যে স্পোরোজেনাস টিস্যু, স্পোর মাতৃকোষ, মানে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরোজেনাস টিস্যু, স্পোর মাতৃকোষ, সেখান থেকে কি হবে, আমাদের মিওসিস হয়ে 2n থেকে মিওসিস হয়ে, তোমরা বইয়ের সাথে মিলাও তাহলে হচ্ছে ইজি হবে। 2n থেকে মিওসিসের মাধ্যমে কি হবে, আমাদের স্পোর তৈরি হবে। ঠিক আছে, স্পোর হবে, স্পোর গুলা যখন অঙ্কুরোদ্গম করবে, তখন কি হার্ট শেপ একটা প্রোথেলাস উৎপন্ন করবে। এই হার্ট শেপ প্রোথেলাস আমরা কি জিনিস দেখবো, একটা অগ্রস্ত খাস দেখবো, আর্কিগোনিয়াম দেখবো, এনথিডিয়াম দেখবো, এবং কি নিচে রাইজোয়েড দেখবো। তোমার আর্কিগোনিয়ামটা দেখতে কিরকম, ফ্লাস্ক আকৃতির। নিচে কি থাকবে, ডিম্বাণু, উপরে হচ্ছে গ্রীবাদেশীয় নালিকা কোষ, এবং কি উদরীয় নালিকা কোষ, এবং কি গ্রীবাদেশীয় নালিকা কোষ। যখন এই সবগুলা গলে যাবে, ডিম্বাণুটা কি ওপেন হয়ে যাবে। আর শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হবে, দুইটা মিলে কি তোমার এই যে শুক্রাণুটা আলাদা হয়ে গেছে, এবং কি তোমার ডিম্বাণুর এই যে জায়গাটা বা রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, তখন শুক্রাণু যে ডিম্বাণুর সাথে মিলন করবে, মিলন করে কি নতুন একটা উস্পোর বা জাইগোট ফরমেশন করবে। যেটাই উস্পোর ওটাই কি জাইগোট, যেটাই উস্পোর ওটাই কি জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে একটা কি এখান থেকে কি নতুন একটা গাছ উৎপন্ন হবে। এই নতুন গাছটা পরবর্তীতে আবার এরকম ঘুরতেই থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের সিস্টেম। এখন যেই পার্টটুক এন অবস্থায় থাকে সেটাকে আমরা বলি গেমেটোফাইটিক জনু, আর যেই পার্টটুক আমাদের 2n অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি, স্পোরোফাইটিক জনু। তাহলে জনুক্রম জিনিসটাকে আমরা বুঝছি, এটাকে আরেকবার রিক্যাপ করবো নাকি, ঠিক আছে, নাহলে ক্লাসটা শেষ করে দিব, আমাদের ক্লাস শেষ। তোমরা যদি চাও আরেকবার বুঝতে চাও, তাহলে হচ্ছে তোমরা থাকতে পারো, আর যাদের বোঝা শেষ তারা থাকতেও পারো, নাও থাকতে পারো, ইচ্ছা। এটা বুঝলে শেষ। ভাইয়া রিক্যাপ প্লিজ। জীবন চক্রটা স্পোরাঞ্জিয়াম থেকে না, স্পোরাঞ্জিয়াম থেকে। আচ্ছা, বুঝছি। স্পোরাঞ্জিয়াম কোনটা, এই যে তুমি একটা কচি ফার্ন গাছ পাইছো বা টেরিস গাছ পাইছো, এই টেরিস গাছটাকে আমরা বলতেছি স্পোরোফাইট। আর যে পাতাতে থাকতেছে সেটাকে আমরা বলতেছি স্পোরোফিল। এই স্পোরোফিলের কোনায় কি থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে। এই স্পোরাঞ্জিয়ামের দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার বৃন্ত, একটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের আবার দুইটা পার্ট। এই ক্যাপসুলের যে হার্ড অংশ দেখো, ঘন অংশটাকে আমরা বলতেছি অ্যানুলাস, আর পাতলা অংশটাকে আমরা কি বলতেছি, স্টোমিয়াম। এটা সব বইয়ে আছে, আমি আমার স্লাইডে আছে, জাস্ট একটু বুঝো।
এই স্টোমিয়ামটা ফেটে যায়। স্টোমিয়াম যখন ফেটে যায় তখন স্পোর মাতৃকোষ বের হয়। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে কি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পোর তৈরি হয়। ঠিক আছে, স্পোর প্রথমে 4টা থাকে, পরবর্তীতে একটা হয়, এটাই আর কি, আর তেমন কিছু না। তারপরে স্পোর উৎপন্ন হয়, স্পোরটা যখন অঙ্কুরোদ্গম হয় সেখান থেকে কি প্রোথ্যালাস উৎপন্ন হয়। প্রোথ্যালাসে দুইটা জিনিস থাকে, আর্কিগোনিয়াম, এনথেরিডিয়াম। আর্কিগোনিয়ামটা কিরকম? আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম প্লাস আকৃতির, নিচে থাকে ডিম্বাণু, উপরে থাকে একটা উদরীয় নালিকা কোষ, আর এর উপর কি গ্রীবাদেশীয় নালিকা কোষ। এগুলো সব মারা যায়। মারা গেলে কি এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। যখনই ফাঁকা হয়ে যায় ডিম্বাণু তখন কি সিগন্যাল দেয়, কি দিয়ে সিগন্যাল দেয়? তোমার ম্যালিক অ্যাসিড দিয়ে সিগন্যাল দেয়। তখন হচ্ছে এই এনথেরিডিয়াম থেকে তোমার পেঁচানো বহু ফ্লাজেলা বিশিষ্ট যে শুক্রাণু, সে হচ্ছে এই যে ফাঁকা জায়গায় এসে ঢুকে তোমার কি যৌনজনন করে। যখন এদের মিলন হয় বা নিষেক হয় তখন আমরা কি পাই? ওস্পোর বা জাইগোট পাই। পরবর্তী এই জাইগোট থেকে কি এই যে এটা কি, এটা পুরাটাই কোথায় হচ্ছে? পুরো জিনিসটাই প্রোথ্যালাসে হচ্ছে। এই প্রোথ্যালাসে এই জাইগোটটা যখন বড় হয়, পরবর্তী কি নতুন একটা ফান্গাস আসে। আর নিচের যে প্রোথ্যালাস বলতেছি কি যে প্রোথ্যালাস হচ্ছে আমাকে হোটেলের মতো ইউজ করছো, আমার এখানে থাকছো, খাইছো, হ্যাঁ কি নতুন একটা বাচ্চা জন্ম দিছো, আমি কষ্টে মারা যাবো, সে কি প্রোথ্যালাসটা মারা যায়। প্রোথ্যালাসটা কি এখানে শুক্রাণু আছে, ডিম্বাণু আছে, ওর বডিতে থেকে ওরা মিলন করছে, মিলন করে নতুন বাচ্চা উৎপাদন করছে, তখন কি সে হচ্ছে দুঃখে কষ্টে মারা গেছে, শেষ, প্রোথ্যালাসটা মারা যাবে। এই তোমার উদ্ভিদটা পরবর্তীতে কি হবে? বড় হবে। আচ্ছা ঠিক আছে, এখন আশা করি বুঝছো। আচ্ছা এই তো, এখন হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে যে পার্থক্য এটা একটু দেখো, তাহলে শেষ। যে উদ্ভিদ দেহ হিসেবে তোমার ব্রায়োফাইটা হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড, কিন্তু টেরিডোফাইটা কি ডিপ্লয়েড বা স্পোরোফাইট। ব্রায়োফাইটা ক্লাস না করে থাকলে এটা একটু দেখে নিও। আর নির্ভরশীলতা, তোমার ব্রায়োফাইটার ক্ষেত্রে তোমার স্পোরোফাইটটা হচ্ছে গ্যামিটোফাইটের উপর কি নির্ভরশীল। এখানে মেইন কে? এখানে মেইন হচ্ছে গ্যামিটোফাইট। আর এখানে তোমার গ্যামিটোফাইটের যেরকম পাওয়ার, স্পোরোফাইটের কি কতটুকুই পাওয়ার। স্পোরোঙ্কুরোদ্গম আমরা দেখছিলাম যে ব্রায়োফাইটের ক্ষেত্রে স্পোরটা প্রথমে কি তৈরি করে? প্রোটোনেমা তৈরি করে, এরকম তোমার শাখা বিশিষ্ট প্রোটোনেমা তৈরি করে। এই প্রোটোনেমা থেকে কি উৎপন্ন হয়? থ্যালাস উৎপন্ন হয়। আর এদের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট থ্যালাস উৎপন্ন না হয়ে প্রোথ্যালাস, প্রোটোনেমাও থাকবে না, থ্যালাসও থাকবে না, ডাইরেক্ট কি প্রোথ্যালাসে এটা হচ্ছে রূপান্তরিত হবে। ভাস্কুলার টিস্যু ব্রায়োফাইটাতে নাই, টেরিডোফাইটাতে আছে। সোরাসের কোনো কাহিনী নাই এখানে। আর এখানে কি আমরা দেখছি যে পাতাটা এরকম বাঁকানো থাকে, এখানে অনেকগুলো স্পোরঞ্জিয়াম মিলে একটা কি ফোরাস উৎপন্ন করে। ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ব্রায়োফাইটার ক্ষেত্রে শুক্রাণু দুইটা ফ্লাজেলা থাকে, শুক্রাণু লেস থাকে কয়টা? দুইটা। আর এখানে শুক্রাণু লেস কি অনেকগুলা, এরকম কি অনেকগুলা লেস থাকে। এই তো, শেষ, অধ্যায় শেষ। শেষ। এখন তোমরা এই যে এই পার্ট থেকে তোমরা এমসিকিউটা দেখে নিও, যা যা পড়াইছি এগুলাই আছে, আর এর বেশি কিছু নেই। তো আশা করি ক্লাসটা বুঝছো। আসসালামু আলাইকুম। ভোট দাও। আমার তো 5 চ্যাপ্টার ইম্পর্টেন্ট মনে হয় সিকিউরিটি। আচ্ছা ঠিক আছে, আমরা ভোট গ্রহণ করব, যেটা ভালো মনে হয় সেটা আমরা। হ্যাঁ, প্রোথ্যালাস হচ্ছে বাপ্পারাজ, রাইট। প্রোথ্যালাসের বডিতে আর্কিগোনিয়াম, এনথেরিডিয়াম উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে ওরা মিলন করবে, মিলন করে ওরা নতুন শিশু তৈরি করে প্রোথ্যালাসের কি আউট করে দিবে। প্রোথ্যালাস হচ্ছে পিওর বাপ্পারাজ, পিওর বাপ্পারাজ। আচ্ছা এখন নোটে স্লাইডে স্টার্ট দিয়ে দিব, তাই না? আচ্ছা স্লাইড হচ্ছে স্টার্ট দিয়ে দিই। আসো আসো, কি কি নোট করবা বা কি কি পড়বা সেটা হচ্ছে বলে দেই। এই যে টেরিডোফাইটের বৈশিষ্ট্য 3 স্টার, এটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে নোট করবা। যদি টেরিডোফাইটের বৈশিষ্ট্য পারো তার মানে কি ফার্নেরটা এমনি পারবা। যে ফার্নের যে শনাক্তকারী বৈশিষ্ট্য এটা এমনি পারবা, না পারার কিছু নাই। এটা আবার তোমরা চাইলে নোট করতে পারো, এটা 1 স্টার। কারণ কি টেরিডোফাইটের মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে কি তোমার টেরিস, বা একটা গোত্র হচ্ছে টেরিস। আচ্ছা এখান থেকে আর কি করবা? এখান থেকে দৈহিক গঠন, দৈহিক গঠনটা হচ্ছে বুঝে পড়লে ভালো, চাইলে নোট করতে পারো। দৈহিক গঠন এটা হচ্ছে এমসিকিউর জন্য, দৈহিক গঠনটা হচ্ছে মেইনলি কি এমসিকিউর জন্য বেশি আসে। আর জননটা আসবে হচ্ছে তোমার কিসের জন্য? জননটা আসবে হচ্ছে আমাদের সিকিউর জন্য। দৈহিক গঠন এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, দৈহিক গঠন এমসিকিউর জন্য। এরা দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নাই, জাস্ট বোঝার জন্য আমরা পড়ছিলাম। এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসার চান্স নাই, এমসিকিউ আসলে আসতে পারে। জনন, এই যে জননটা হচ্ছে ইম্পর্টেন্ট। অঙ্গজনন লাগবে না, আমাদের লাগবে অযৌন এবং যৌন জনন। এই যে অযৌন, এই যে অযৌন জনন, এটা হচ্ছে 3 স্টার, এটাও 3 স্টার। এটা হচ্ছে তোমরা বুঝো, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে, বোঝার জন্য। এই যে
এটা পড়বা। প্রোথেলাস অবশ্যই একই জিনিস, যে কোনো একটা নোট করলেই হবে। এই যে এটা এটা খুব ভালোভাবে পড়বা। আর্কিগোনিয়াম আর হচ্ছে এনথেরিডিয়াম, শেষ, আর লাগবে না। এনথেরিডিয়াম আর নিষেকটা কিভাবে হয়। আচ্ছা শেষ। এখন দেখো এইখানে তোমার আমি অনেকগুলো স্লাইড দেখাই দিচ্ছি। ধরো আমি কয়টা স্লাইড দেখাইছি, 12 থেকে 14টা, ঠিক আছে, 12 থেকে 14টা স্লাইড দেখাই। তুমি যখন নোট করবা পুরো হুবহু লেখার দরকার নেই, তুমি যেটুক লিখলে তুমি বুঝতে পারবা ওটুক নোট করবা, ঠিক আছে। আমি এখানে কি লিখছি যে আকর্ষণ, তুমি এত কিছু লেখার দরকার নেই, তুমি লিখবা এই যে এরকম ভাবে নোট করবা। তুমি লিখবা হচ্ছে মাধ্যম, মাধ্যম লেখা যা আছে তাই লিখবা, কিন্তু যখন আকর্ষণ লিখবা তখন লিখবা কি যে আর্কিগোনিয়াম। আর কি দেখো তুমি নোটটা কিভাবে করবা, আর্কিগোনিয়াম এরকম একটা টান দিয়ে লিখবা হচ্ছে কি তোমার ম্যালিক অ্যাসিড, শেষ। তাহলে আর্কিগোনিয়াম থেকে ম্যালিক অ্যাসিড আসে, আকর্ষণ করে, এত কিছু তো জানার দরকার নেই। প্রথমে লিখবা আকর্ষণ, আর্কিগোনিয়াম থেকে ম্যালিক অ্যাসিড আসে, শেষ। ম্যালিক অ্যাসিড মানে নোটটা হচ্ছে কম্প্রেস করে করবা, মানে আমি যা লিখছি তোমার হুবহু সেটা লেখার দরকার নেই। তারপরে এই যে এই লাইন লেখার দরকার নেই, এটা তুমি এমনি বুঝো যে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে, একটা ডিম্বাণু অনেকগুলো শুক্রাণুর সাথে মিলিত হতে পারে না। যে ফলাফলটা তুমি লিখবা, ফলাফল হচ্ছে ডিপ্লয়েড ওস্পোর বা ওস্পোর, বা বলতে পারো যে জাইগোট, ঠিক আছে, জাইগোট, এরকম ভাবে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলাই কি নোট করবা, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো তোমার নোট করার দরকার নেই, বুঝছো, এগুলো আমাদের নোট করার দরকার নেই। এই যে প্রোথেলাসে যৌনজন ঘটে, ঠিক আছে, একই দেহে সহবাসী, সহবাসী মানে কি ওর পুংজননাঙ্গ স্ত্রী জননাঙ্গ দুইটাই আছে। একটা লাইন লিখলে হবে যে প্রোথেলাসে যৌনজন ঘটে এবং এটা কি সহবাসী, শেষ। আমার পরের দুইটা লাইন লেখার দরকার নেই, লাস্টে লিখবা যে আর্কিগোনিয়াম থেকে এনথেরিডিয়াম থেকে, এরকম। বা তুমি যদি ছবি আঁকায় ফেলো, এটা যদি তুমি ছবি আঁকায় ফেলো তার মানে কি তুমি এমনিই বুঝবা। তুই প্রোথেলাসের এই যে এই ছবিটা আঁকাবা, এই ছবিটা আঁকাইলে তুমি এমনি বুঝবা এটা হচ্ছে প্রোথেলাস, এটা আর্কিগোনিয়াম, এটা হচ্ছে এনথেরিডিয়াম। এখন তোমরা বলতে পারো যে কোন ছবিগুলো আমরা শিখবো, কোন ছবিগুলো আমরা শিখবো, শিখবা এই যে এই ছবিটা পারলে শিখো, এই যে এই ছবিটা, আর হচ্ছে তোমার একটা ছবি লাগবে, প্রোথেলাসের ছবিটা, এগুলো লাগবে না, এগুলো শেখার দরকার নেই, কোনো দরকার নেই। এই যে আমি পেয়ে গেছি বাবারে, এই যে বাপ্পারাজকে পেয়ে গেছি, এই যে বাপ্পারাজটা শিখবা। পুরা টুয়েন এবং এনের যে বলতে পারো যে গেমিটোফাইট এবং স্পোরোফাইট যে দশা, ওটা শিখবা। আর এই যে বাপ্পারাজকে শিখে ফেলবা, ঠিক আছে। এর সাইডে লিখে রাখো এটা হচ্ছে বাপ্পারাজ, ঠিক আছে, বাপ্পারাজ, এই বাপ্পারাজকে শিখে ফেলবা, বাপ্পারাজ, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝছো ক্লাসটা, সবাই ভালো থাকো। নেক্সট কোন চ্যাপ্টার পড়াবেন? তোমরা ভোট দিছো হচ্ছে উদ্ভিদ প্রজনন, তো যদি এটাই থাকে তাহলে এটাই পড়াবো, নাহলে অন্য চ্যাপ্টার পড়াবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ক্লাসটা বুঝছো, না বুঝলে আমাকে নক দিও, আমি তারপর যতটুকু পারি বুঝাই দিব, স্লাইড গুলো দিব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে পাবা, এই ক্লাসটা হচ্ছে ওয়েবসাইটে পাবা, স্লাইড পাবা, দাগানো বই। এই দেখো আমি কিন্তু দেখাই দিছি, একবার একবার দেখাই দিছি। এই যে আমাদের ওয়েবসাইটে গেলেই, এই যে ওয়েবসাইটে গেলেই এই যে বায়োলজিতে যাবা, ওয়েবসাইট থেকে আমাদের কোর্সে যাবা, এই যে এডুকাটুম যাবা, এডুকাটুম থেকে কি করবা, এডুকাটুম থেকে কোর্স, ঠিক আছে, কোর্সে গেলে পাবা হচ্ছে আমাদের ফাইনাল গিয়ার, ফাইনাল গিয়ারে ক্লিক করবা, লগ ইন করতে বলে লগ ইন করবা, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু না, এখানে তোমার কেউ টাকা কাটবে না। তুমি এখানে এক্সপ্লোর করো, এখানে তুমি যত কিছু ক্লিক করো তোমাকে কি টাকা কাটবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে পে করতেছো। তাহলে কি তুমি এখানে যে ফিজিক্সের ক্লাস পাবা, তারপর হচ্ছে যে নোটগুলো পাওয়া যাবা, কেমিস্ট্রির ক্লাস পাবা, অলরেডি যেগুলো হয়েছে আর কি তোমাদের জন্য। এই যে বায়োলজি ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাসটাই আপলোড হবে, আজকের পরীক্ষাটা আপলোড হবে, দাগানো বই দিয়ে রাখছি পুরো অধ্যায়ের, সবকিছু এখান থেকেই পাবা ইনশাল্লাহ। আর আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও মোটামুটি আমরা সবকিছু শেয়ার করে দিই। আচ্ছা, সেকেন্ড পেপার, আচ্ছা ঠিক আছে, তোমরা যে ভোটটা দিবা আমরা ওইটাই পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর যেগুলো বলছি সেগুলো নোট করে জমা দিও। আল্লাহ হাফেজ।